আচ্ছা, হ্যাঁ, এবারে আসি যে আমাদের যে ভাষা, যেটা ক্লাস 11-এ যে অংশটা পড়তে হচ্ছে, ভাষা ও সংস্কৃতি বইটার মধ্যে যেখানে ফার্স্ট যে চ্যাপ্টারটা পড়তে হবে সেটা হলো বিশ্বের ভাষা পরিবার। প্রথমটা হচ্ছে বিশ্বের ভাষা পরিবার। সারা বিশ্বে কতগুলো ভাষার পরিবার রয়েছে সেই চ্যাপ্টারটা। তারপরে আমাদেরকে পড়তে হচ্ছে যে ভারতের ভাষা পরিবার। ভারতে ভাষা পরিবার, ঠিক আছে। এবার সেখান থেকে কিভাবে বাংলা ভাষার উদ্ভব হচ্ছে, একই চ্যাপ্টার চলছে কিন্তু বাংলা ভাষার কিভাবে উদ্ভব হচ্ছে। তারপর নাম্বার 3-তে যেটা হচ্ছে যে প্রাচীন লিপি বা বাংলা লিপি, তার কিভাবে উদ্ভব হচ্ছে, ঠিক আছে, প্রাচীন লিপি আর বাংলা লিপি। আর নাম্বার 4 যেটা হচ্ছে ভাষা বৈচিত্র্য, ওই জায়গাটা যেমন উপভাষা, যা যা আঞ্চলিক ভাষাগুলো রয়েছে, বাংলা ভাষা ইত্যাদি। এই 4টে চ্যাপ্টার আমাদেরকে ক্লাস 11-এ পড়তে হচ্ছে। তো ফার্স্ট আমাদেরকে আজকে যে জায়গাটা পড়তে হবে সেটা হচ্ছে যে সারা বিশ্বে কতগুলো ভাষার পরিবার রয়েছে। সারা বিশ্বে যে যে ভাষা পরিবারগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে, যেমন হচ্ছে ইন্দো ইউরোপীয়, যেমন হচ্ছে সেমিও হামিও, এই যে প্রত্যেকটা ভাষাগুলো রয়েছে, বাল্তো স্লোভিক, ঠিক আছে, তারপরে হচ্ছে সেমিও হামিও, বান্টু, ফিনো উগ্রীয়, ঠিক আছে, তুর্ক মঙ্গল, ককেশীয়, দ্রাবিড়, অস্ট্রিক, ভোটচিনীয়, প্রাচীন এশীয়, এস্কিমো, আমেরিকার আদিম ভাষা সমূহ। তো সারা পৃথিবীতে ভাষা তো অনেক, ঠিক আছে, অল্প নয়। তো সেই কারণে যেটা বলবো যে সারা বিশ্বে প্রচুর ভাষা রয়েছে। এই ভাষাগুলোকে কিভাবে তার থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে সেটাই বোঝাটা হলো বিষয়। আমরা যদি সেইভাবে ধরি তাহলে ভাষাতাত্ত্বিকরা বলছেন পৃথিবীর সমস্ত ভাষাগুলো কয়েকটা আদি উৎস থেকে জন্ম লাভ করেছে। সেই আদি উৎসগুলোকে 12টা ভাগে ভাগ করা যায়। সারা পৃথিবীতে অন্তত 8,000 ভাষা রয়েছে, এই সরি 4,000 ভাষা রয়েছে, ঠিক আছে, 4,000 ভাষা রয়েছে। এই 4,000টি ভাষার মধ্যে এই প্রত্যেকটা ভাষাকে তো আলাদা আলাদা করে বর্ণনা করা যায় না। এই প্রত্যেকটা ভাষা কতগুলো উৎস থেকে জন্ম লাভ করেছে, আর সেই উৎসগুলোই হচ্ছে এই 12টা উৎস। ইন্দো ইউরোপীয়, সেমিও হামিও, বাল্তোস্লাভিক, ফিনো-উগ্রীয়, তুর্ক মঙ্গল, ককেশীয়, দ্রাবিড়, অস্ট্রিক, চীনীয়, উত্তর পূর্ব সীমান্তীয় যেটাকে আমরা বলে থাকি এশিয়ার এই জায়গাগুলো, এস্কিমো, আর একটা হচ্ছে আমেরিকার আদিম ভাষা সমূহ। এই যে 12টা ভাগ রয়েছে, এবার সেটা কিভাবে আলোচনা করা হবে না, বা সেই ভাষাগুলো, এই উৎসগুলোকে কিসের ভিত্তিতে করা হচ্ছে না, রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী করা হচ্ছে, ঠিক আছে, আমি লিখে দিয়েছি, যেটা হচ্ছে রূপতত্ত্ব অনুযায়ী, যেটা আমরা ক্লাস 12-এ অলরেডি পড়বো। তারপরে বলছি রূপতত্ত্বর নিরিখে, তারপর গোত্র, আমরা যেটা বলি গোত্র বা বংশ, এই বিষয়গুলোর নিরিখে এই যে উৎসগুলোকে ভাগ করেছি, কিভাবে করেছি, 4,000 ভাষাকে কিভাবে মাত্র 12টা উৎসর মধ্যে আমরা নিয়ে এলাম, এইভাবে। তারপর হচ্ছে মহাদেশকে কেন্দ্র করে, মানে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এই যে মহাদেশগুলো রয়েছে, মহাদেশকে কেন্দ্র করে, দেশকে কেন্দ্র করে, ধর্মকে কেন্দ্র করে, ধর্মকে কেন্দ্র করে, আচ্ছা, তারপরে হচ্ছে ধর্মকে কেন্দ্র করে, তারপরে হচ্ছে কালকে কেন্দ্র করে, সময়, কালকে কেন্দ্র করে এগুলো হচ্ছে, কালকে কেন্দ্র করে এগুলো হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা যে যে বিষয়গুলোর উপরে ধারণা রাখছি, বা যে যে বিষয়গুলোর অনুযায়ী আমরা ভাগ করছি, সেগুলো আমরা পড়বো ভালো করে। তাহলে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আর কটা ভাগ করছি, এই যে 12টা ভাগ করছি, এটা কিন্তু VVI, ঠিক আছে, এটা আমি নেক্সট উইকে কিন্তু পুরোটা পরীক্ষা নেব।
এটা একটা গেল। আর এই বিষয়টা হচ্ছে এবার আমি যেটা বলছিলাম যে ভারতের প্রথম যে ভাগ, যেটা বলছে যে রূপতত্ত্ব অনুযায়ী এই ভাষাগুলোর ভাগ করা হয়েছে। কিভাবে রূপতত্ত্ব অনুযায়ী করলো? রূপতাত্ত্বিক অনুসারে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলছে যে, যেটাকে আমরা বলি অসমবায়ী, ঠিক আছে, একটু আগে আমি আলোচনা করছিলাম। অসমবায়ী একটা ভাগকে বলবো, মানে যেটা হলো আমরা যেটাকে বলতে পারি যেটা আলাদা করে দেওয়া, ঠিক আছে, তার ভিত্তিতে। আর একটা হলো সমবায়ী, যেটা হচ্ছে আমরা আলাদা করছি না। তাহলে এই অসমবায়ী আর সমবায়ী, এই যে দুটো ভাগ করছি আমরা এই রূপতত্ত্ব অনুসারে, এই যে অসমবায়ী আর সমবায়ীটা রয়েছে, তাকে আবার কিন্তু ভাগ করা যায়। কিভাবে আমরা ভাগ করব? না, এই যে অসমবায়ী ভাগটা রয়েছে, মূলত তাকে আমরা কোনো ভাগে ভাগ করছি না। অসমবায়ীর মধ্যে পড়ছে এই যে ভাষায় শব্দের সঙ্গে উপসর্গ, প্রত্যয়, বিভক্তি এগুলো যুক্ত থাকে না। যেমন হচ্ছে চীনা ভাষা, যেমন ভারতে এই যে ভোট চীনীয় ভাষা যেটা রয়েছে, এই ভাষাটা, ঠিক আছে, এই ভাষাটা কিন্তু কোনো রকম প্রত্যয় এগুলো যুক্ত থাকে না, বিভক্তি, উপসর্গ, তাহলে শব্দের সঙ্গে এগুলো যুক্ত থাকে না, সেই জন্য তাকে আমরা বলছি অসমবায়ী ভাষা। আর সমবায়ী যেটা, সেটা হচ্ছে কিন্তু সেখানে কর্তা, কর্ম, বিভক্তি এগুলো সব বোঝা যায়, যেমন তুর্কি, যেমন আরবি, যেমন হচ্ছে সংস্কৃত, এই ভাষাগুলো, তুর্কি, আরবি, সংস্কৃত, এই ভাষাগুলো তাহলে কোন ভাষা? সেটা হচ্ছে সমবায়ী ভাষা। হলো। এবার সমবায়ী ভাষাকে আবার তিনটে ভাগে ভাগ করি আমরা, ঠিক আছে। এই সমবায়ী ভাষাকে তিনটে ভাগে ভাগ করছি। কিভাবে আমরা ভাগ করছি তিনটে ভাগে? একটাকে আমরা বলছি নাম্বার ওয়ান, যেটাকে আমরা বলি মুক্তান্বয়ী, ঠিক আছে। মুক্তান্বয়ী, মুক্তান্বয়ী হলো, মুক্তান্বয়ীটা কি? যেখানে পদ গঠিত হয় বিভক্তি এবং প্রত্যয়ের সাহায্যে। অর্থাৎ এখানে পদ গঠিত হচ্ছে কার সাহায্যে? বিভক্তি, আর একটা হচ্ছে প্রত্যয়। আমরা জানি যে একটা পদ তখনই গঠিত হতে পারে যখন মূল শব্দের সঙ্গে বিভক্তিটা যুক্ত হচ্ছে, তাই না? ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হচ্ছে বলেই তো ক্রিয়াপদ গঠিত হচ্ছে। তাই জন্য, বা বিভক্তি বা প্রত্যয়ের সাথে, ঠিক আছে। যেমন হচ্ছে তুর্কি ভাষা, এটা হলো মুক্তান্বয়ী। আবার যদি আমরা অত্যন্বয়ী ধরি, অত্যন্বয়ী ভাষাটা কি হবে? এই অত্যন্বয়ী ভাষাটা হবে যেখানে ভাষার বা শব্দের কি হচ্ছে, বাক্য ছাড়া তার কোনো স্বাধীন স্বতন্ত্র কোনো রূপ থাকে না, ঠিক আছে। বাক্য হচ্ছে, আমরা যেমন বলি যে আমি বিদ্যালয়ে যাব, এই যে কথাটা বললাম, ওখানে ওইভাবে বলা হয় না। ওখানে বাগধারা, অর্থাৎ সমস্ত বাক্যের মধ্যে ফ্রেজ ব্যবহার করা হয়, ঠিক আছে, প্রবাদ বাক্য ব্যবহার করা হয়, ফ্রেজ যেটাকে আমরা বলি, যে ফ্রেজ অর্থাৎ প্রবাদ। আর আমরা যে ভাষায় কথা বলি, এই যে আমি বললাম যে আমি এখন পড়াচ্ছি, তাহলে এটা হলো একটা নর্মাল বাক্য। তো এই নর্মাল বাক্যটা এখানে, সাধারণ বাক্যটা এখানে দেখা যায় না, এখানে দেখা যায় প্রবাদ। সেটাকে আমরা বলছি হলো অত্যন্বয়ী বর্গ। যেমন হচ্ছে এস্কিমোরা। এবারে আসছি সমন্বয়ী, যেখানে প্রত্যয়, বিভক্তি এগুলো যুক্ত হয়, ঠিক আছে, এমন ভাবে শব্দের সঙ্গে যুক্ত হয় যাকে আর আলাদা ভাবে বোঝা যায় না, মানে বিভক্তি আলাদা ভাবে থাকে না কখনো, সেটা শব্দের সঙ্গে বসলেই তবে তার রূপটা আমরা বুঝতে পারি। আলাদা করে বিভক্তি বসলে তার কোনো অর্থ দাঁড়ায় না। তো সেই ভাষাগুলো হচ্ছে সমন্বয়ী বর্গ, যেমন বাংলা ভাষা, যেমন ইংরাজি ভাষা ইত্যাদি। তাহলে সমন্বয়ী কাকে বলবো? বাংলা, ইংরাজি। তাহলে ফার্স্ট আমাদের এটাই আছে যে কিভাবে আমরা ভাষার
এই যে গোত্র নির্ণয় করছি বা ভাষাটাকে কার ভিত্তিতে আমরা ভাগ করছি, কিভাবে ভাগ করছি, এখানে কি ধরনের প্রশ্ন আসবে? এই যে উদাহরণগুলো দেবে যে কোন ভাষাগুলো কোন বর্গের অন্তর্গত, মুক্তান্বয়ীর মধ্যে কোনগুলো পড়ছে, মুক্তান্বয়ী কাকে বলা হয়, অত্যন্বয়ী কাকে বলা হয়, তার মধ্যে কোন বর্গ মানে কোন ভাষাগুলো পড়ছে। যেমন আমরা অত্যন্বয়ীতে দেখলাম অত্যন্বয়ীর প্রধান কি মানে বিষয়বস্তুটা কি, যেখানে হচ্ছে কোনো সাধারণ বাক্য থাকবে না, সেখানে প্রবাদ আকারে মানে ফ্রেজ দ্বারা শব্দটা গঠিত হবে, তারা এইভাবেই কথা বলে, যেমন হচ্ছে এস্কিমোদের ভাষা। আবার আমরা দেখতে পাচ্ছি যখন কোনো পদ গঠিত হচ্ছে এবং সেখানে কি হচ্ছে যে যখন আমরা মুক্তান্বয়ীতে দেখছি যে এখানে পদ গঠিত হচ্ছে বিভক্তি আর প্রত্যয়ের সাহায্যে, ঠিক আছে, সেটাকে আমরা বলছি মুক্তান্বয়ী। যেমন তুর্কি ভাষা। আবার এমনও ভাষা দেখা যাচ্ছে যেখানে বিভক্তিটা আলাদা করে বসলে তার কোনো অর্থ দাঁড়াচ্ছে না, কিন্তু সেটাকে শব্দের মধ্যেই ব্যবহার করতে হচ্ছে, যেমন বাংলা ইংরেজি, যেটাকে আমরা বলছি সমন্বয়ী বর্গ। তাহলে সমবায়ী ভাষার মধ্যে এইগুলো পড়ছে। আর অসমবায়ীর মধ্যে হচ্ছে যে কোনো রকমই সেখানে বিভক্তি প্রত্যয় এগুলো থাকছে না, যেমন ভোটচীনীয় ভাষা। ঠিক আছে, তাহলে আশা করি এইটুকুর মধ্যে কারোর কোনো অসুবিধা নেই, আছে কি? না ম্যাম। ওকে, তাহলে এগুলো গেল। এবারে হলো যেটা, সেটা হচ্ছে যে এখানে আমাদেরকে এবারে পড়তে হবে যে ভাষা বিজ্ঞানীরা ভাষার কিভাবে ভাগ করেছেন, 12টা ভাগ যে রয়েছে সেই ভাষা 12টা ভাগ সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এবার 12টা ভাগ সম্পর্কে আমরা তো বেশি করে পড়বো না, আমরা যেটা ভালো করে পড়বো সেটা হচ্ছে যে যেটা আমরা খুব ভালো করে পড়বো যে ইন্দো ইউরোপীয়, হ্যাঁ এই 12টা ভাষা একটু ভালো করে দেখতে হবে, যেমন ইন্দো ইউরোপীয়, যেমন অস্ট্রিক, আমি এখানে দিয়েছি প্রত্যেকটা ভাষা। তো সেক্ষেত্রে ইন্দো ইউরোপীয় আমরা কি বলবো না, আমরা জানি যে পৃথিবীর মধ্যে এই যতগুলো ভাষা বংশ রয়েছে তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। ঠিক আছে, এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ যেটা হলো মূল আর্য ভাষা বংশ, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ যেটা পরবর্তীকালে কি হচ্ছে ভারতবর্ষ এবং ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তো এই যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে, এটা কি হচ্ছে একটা ইউরোপের বিভিন্ন দেশে ছড়াচ্ছে, আর একটা হচ্ছে যে ভারতবর্ষে বিভিন্ন দেশের মধ্যে ছড়াচ্ছে। এবার যখন ভারতবর্ষে বিভিন্ন দেশের মধ্যে ছড়াচ্ছে সেখানে সেগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। আচ্ছা, মূল যে আর্য ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা থেকে 10টা প্রাচীন ভাষা শাখার জন্ম হচ্ছে, যেমন ইন্দো ইরানীয়, যেমন বাল্টোস্লাভিক, যেমন আলবানীয়, আর্মেনীয়, গ্রিক, ইতালিক, টিউটনিক, কেল্টিক, তোখারীয়, হিত্তীয়, এই যে ভাষাগুলো রয়েছে। আবার ইন্দো ইউরোপীয়র একটা অংশ হচ্ছে মূলত এরা কি হচ্ছে রাশিয়া থেকে প্রবেশ করেছিল, রাশিয়ার উরাল পর্বতের পাদদেশ থেকে এরা আনুমানিক ওই 1500 খ্রিস্টপূর্বাব্দ এই সময় পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটা স্থান চলে যায় হচ্ছে ইরানে, সেটাকে আমরা ইরানীয় আর্য বলে থাকি, আর একটা ভারতবর্ষে প্রবেশ করেছে যেটাকে আমরা ভারতীয় আর্য বলে থাকি। এই যে ইরানীয় যে শাখাটা, যেটা কিন্তু ইরান এবং পারস্যে চলে যায়, আর ভারতীয় যে আর্যটা সেটা কিন্তু ভারতবর্ষে যে উপশাখাটা যেটা ভারতবর্ষে প্রবেশ করে ওই 1500 খ্রিস্টপূর্বাব্দের দিকে। ঠিক আছে, এবার এখান থেকে আর্য ভাষা থেকে বিভিন্ন বিবর্তনের হাত ধরে আমরা আমাদের দেশের বিভিন্ন ভাষাগুলোকে দেখি। অর্থাৎ আমাদের দেশের যে বিভিন্ন ভাষাগুলো রয়েছে সেগুলো কি কি, ওড়িয়া, মৈথিলি, মগহী, ভোজপুরি, সৌরসেনী মানে হিন্দি, ঠিক আছে, মানে পৈশাচী, মহারাষ্ট্রী, অর্ধমাগধী, মাগধী, সৌরসেনী, এইভাবে। যেমন পৈশাচী অপভ্রংশ থেকে পাঞ্জাবি এসছে, মহারাষ্ট্রী অপভ্রংশ থেকে মারাঠা ভাষা এসছে, সৌরসেনী থেকে হিন্দি এসেছে, অর্ধমাগধী থেকে অবধি এসেছে, আর মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষা এসেছে, যেটা আমি একদিন বলেছিলাম পড়াতে পড়াতে, প্রবাবলি চর্যাপদ পড়ানোর সময় বলছিলাম যে কিভাবে মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষা এলো, আমরা পড়বো এটা, ঠিক আছে, একটা একটা। তাহলে প্রথমে আমি বললাম যে ইন্দো ইউরোপীয় ভাষা কিভাবে বিবর্তনটা হচ্ছে। ইন্দো ইউরোপীয় ভাষার বিবর্তন হলো, তাহলে ইন্দো ইউরোপীয় ভাষার কিন্তু আমরা দেখছি এতগুলো রূপ রয়েছে, যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে যেটা হচ্ছে ইন্দো ইরানীয়।
সব থেকে উল্লেখযোগ্য হলো ইন্দো ইরানি। তাহলে ইন্দো ইউরোপীয় হলো যেটা ভারতবর্ষ, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। আচ্ছা, সেমিও হামিও বলে যে ভাষাটা রয়েছে, যেটা কিন্তু হিব্রু ভাষা, বাইবেলের যে ভাষায় কিন্তু সেমিও হামিও যে ভাষাটা রয়েছে, যেখান থেকে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট রচিত হয়েছে। তাহলে সেমিও হামিও যে ভাষাটা রয়েছে, হ্যাঁ, সেমিও হামিও যে ভাষাটা রয়েছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, ঠিক আছে, ওল্ড টেস্টামেন্ট বাইবেলের রচিত হচ্ছে, যেখানে আমরা কি কি ভাষাকে দেখছি, আরবি ভাষাকে দেখছি, হিব্রু ভাষাকে দেখছি। এইগুলো এগুলো কোথায় পাওয়া যায়? মূলত মিশরে। এখন এগুলো লুপ্ত হয়েছে, আগে ছিল। এখন উত্তর আফ্রিকার আলজেরিয়া, ইথিওপিয়া, তারপর হচ্ছে সাহারা, এই সমস্ত এলাকাতে আমরা সেমিও হামিও দেখতে পাই। তাহলে সেমিও হামিও আমরা কোথায় দেখতে পাচ্ছি? আলজেরিয়া, উত্তর আফ্রিকাতে, ঠিক আছে, আলজেরিয়া, তারপরে হচ্ছে সাহারা অঞ্চল, তারপরে হচ্ছে ইথিওপিয়া, এই অঞ্চলগুলোতে এগুলো পাওয়া যায়। এক কথায় যেগুলো সবগুলোই হচ্ছে উত্তর আফ্রিকাতে, উত্তর আফ্রিকাতে এগুলো রয়েছে সেমিও হামি, যার উপর বেস করে ওল্ড টেস্টামেন্ট রচিত হচ্ছে, যেখানে হিব্রু ভাষার খুব গুরুত্বপূর্ণ, আর একটা হলো আরবি, এই সেমিও হামি। ব্যাস এইটুকু দেখলেই আমাদের হবে কোথায় পাওয়া যায়, আর ভাষা সমূহগুলো, আর এর কি নিদর্শন রয়েছে, এইগুলো, আর কোন ভাষাগুলো এর মধ্যে পড়ছে। এবারে হচ্ছে যেটাকে আমরা বলে থাকছি যে বাল্টু বা বান্টু, ঠিক আছে, বান্টু ভাষাই বলা হয়। সেমিও হামিওর পরে বান্টু কোথায় রয়েছে? এটাও কিন্তু আফ্রিকাতে রয়েছে, নাইজেরিয়া, এই এলাকাগুলো, কঙ্গো, ঠিক আছে, নাইজেরিয়া, কঙ্গো, এই অঞ্চলগুলোতে কিন্তু এই বান্টু ভাষাভাষীর সদস্যরা বসবাস করে। মূলত চারিনীল পরিবারের ভাষা, দিনকা, মাসাই, নুবা, এইগুলোকে বলা হচ্ছে। তাহলে এই যে বান্টু ভাষা যেটা রয়েছে, বান্টু কোথায় রয়েছে না, প্রথমত নাইজেরিয়া, তারপরে হচ্ছে কঙ্গো, কঙ্গো, নাইজেরিয়া, তারপরে হচ্ছে আহ চারিনীল। চারিনীল পরিবারের লোকেরা এই ধরনের ভাষা বলে থাকে, চারিনীল। আর হচ্ছে মাসাই, এগুলো হলো এক একটা উপজাতি, হ্যাঁ, আফ্রিকান কান্ট্রিতে রয়েছে, এটুকু মনে রাখলেই হবে, বান্টু, ঠিক আছে। তাহলে বান্টু হলো। এবার হচ্ছে ফিনো উগ্রীয়। ফিনো উগ্রীয় মানে হচ্ছে যেটা রয়েছে, ফিনো উগ্রীয় রয়েছে হাঙ্গেরিতে, ফিনো উগ্রীয় রয়েছে হাঙ্গেরিতে, দেশ হবে হাঙ্গেরি, এগুলো সব আফ্রিকান কান্ট্রি, হাঙ্গেরিতে। আচ্ছা, তারপর হচ্ছে সাইবেরিয়ার কিছুটা অংশ, মেরু অঞ্চল, এই জায়গাতে। তুর্ক মঙ্গল, যেটা যেটা হচ্ছে মঙ্গল মাঞ্চু যেটাকে বলা হয়, এই অঞ্চলের ভাষা, এই অঞ্চলের প্রধান ভাষা হচ্ছে ওসমালি। তাহলে তুর্কদের প্রধান ভাষা কি হবে? তুর্ক মঙ্গল, তুর্ক মঙ্গলদের প্রধান ভাষা হচ্ছে ওসমালি। আচ্ছা, এবারে হচ্ছে অস্ট্রিক। অস্ট্রিক আর দ্রাবিড়, যেটা গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের আমরা জানি দ্রাবিড় ভাষা কোথায় রয়েছে, ভারতবর্ষের কোন অঞ্চলে, কি মনে হয়? দক্ষিণ দিকটা। একদম, এটা তো মনে রাখার সব থেকে উপায় হচ্ছে রাহুল দ্রাবিড়, ইন্ডিয়ান ক্রিকেটার, যে তিনি কোথায় থাকেন? কর্ণাটকে, ঠিক আছে, সাউথের দিক, সাউথে তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড়, এই যে চারটে ভাষা রয়েছে, এটা দ্রাবিড় ভাষা থেকে এসেছে, দ্রাবিড় ভাষা গোষ্ঠী থেকে এসেছে সাউথের দিকে। এখানকার যে বাসিন্দারা, মানে যারা, যে এখানকার জাতির যারা লোক, তারা হচ্ছে টুলু, ব্রাহুই, গোন্ত, মালতো, এরা, ঠিক আছে।
তাহলে এই যে চারটে উপজাতিগুলো হচ্ছে টুলু, তাহলে এগুলো হচ্ছে কোথায় কোথায়? কন্নড়, মালায়ালাম, অন্ধ্রপ্রদেশে তেলেগু, তারপর হচ্ছে তামিলনাড়ুতে তামিল, তাহলে তামিল, তেলেগু, মালায়ালাম। মালায়ালাম হচ্ছে কেরলে, আর কর্ণাটকে হচ্ছে কন্নড়। ঠিক আছে, কন্নড় ভাষা। আর এদের যেটা দ্রাবিড় ভাষার যে আমি বললাম প্রধান যে আহ এরা জাতি আর কি, সেগুলো মানে কোন কোন উপজাতির মানুষরা এগুলো ব্যবহার করে থাকে, যেমন হচ্ছে টুলু, যেমন হচ্ছে ব্রাহুই, ব্রাহুই, তারপর হচ্ছে মালতো, এগুলো ভাষারূপ। এই কটা মনে রাখ তাহলেই হবে। আমাদের যেমন রাঢ়ী বঙ্গালী আছে উপভাষা, যেমন ওদের এগুলো তেমনি। ঠিক আছে, এইগুলো। আর অস্ট্রিক, অস্ট্রিক কারা? কোল বা মুন্ডা, খাসি। তারপর হচ্ছে মনখম, মনখম কোল বা মুন্ডা ভারতে প্রধান প্রচলিত, যারা অস্ট্রিক ভাষা থেকে এসছে। এক কথায় আমরা বলতে পারি যারা সাঁওতাল, যাদের প্রধান ভাষা হচ্ছে অলচিকি ভাষা। ঠিক আছে, ওদের হচ্ছে অলচিকি। ঝাড়খণ্ডে রয়েছে, পশ্চিমবঙ্গে রয়েছে, ওড়িশাতে রয়েছে, বিহারের কিছুটা অংশে রয়েছে, মধ্যপ্রদেশে রয়েছে কোল ভিল মুন্ডা, অন্ধ্রপ্রদেশে কিছুটা রয়েছে খাসি, এই সমস্ত জায়গায়। ঠিক আছে, এই যে জায়গাগুলো রয়েছে সেটা হলো অস্ট্রিকদের নিয়ে তৈরি। আর ভোট চিনিও আমি আগেই বলে দিয়েছি, ও তো তিব্বতি, বর্মি, নাগা, অর্থাৎ আমাদের নাগাল্যান্ড মানে আমাদের উত্তর পূর্ব যে ভারতবর্ষটা রয়েছে, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, এই যে অংশটা রয়েছে, এই অংশটাতে। ঠিক আছে, এটা হলো ভোট চিনীয় অংশ। এস্কিমোকে আমরা জানি, এরা এস্কিমোরা কোথায় বসবাস করে? মেরু অঞ্চলে, গ্রিনল্যান্ড যেটাকে আমরা বলে থাকি। এদের মুখ্য ভাষা অ্যালিউশিয়ান। তাহলে এস্কিমো হচ্ছে কোথায় থাকে? গ্রিনল্যান্ড। তারপরে হচ্ছে অ্যালিউশিয়ান। অ্যালিউশিয়ান, এই যে জায়গাগুলো রয়েছে, তাহলে এই জায়গাগুলো হচ্ছে আর হচ্ছে আমেরিকার আদিম ভাষা সমূহ, যেগুলো ইনকা সভ্যতার ভাষা যেগুলো, সেইগুলো এইগুলো হলো এস্কিমোদের জন্য। আর হলো আমেরিকার যে আদিম ভাষা সমূহ, যেটা হচ্ছে মায়া, ইনকা, এই সমস্ত এলাকা। এই সমস্ত এলাকাগুলো হচ্ছে তাহলে আদিম আমেরিকার আদিম ভাষা সমূহ। তাহলে আমরা এই যে পড়লাম এতক্ষণ পর্যন্ত, এগুলো হলো বিশ্বের, সারা বিশ্বের যে 4000 ভাষা রয়েছে, তাকে যে 12টা ভাষা বংশে ভাগ করা হয়েছে, সেই 12টা ভাষা বংশ সম্পর্কে আমরা জানলাম। এবারে আমরা পড়ছি যে এদের মধ্যে প্রথম যে ভাষা বংশটা ছিল, বললাম যে কোনটা ছিল প্রথম ভাষা বংশটা? বলো। ম্যাম প্রথম আরেকবার ভাষা একটু বংশ বলুন। কোনটা? ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়। তাহলে ফার্স্ট ইন হচ্ছে ইন্দো হ্যাঁ। ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয়কে তো আবার আমি বলেছি যে কতগুলো ভাগে ভাগ করা গেছে, তাই না? ইন্দো ইউরোপীয় থেকে তো বিবর্তন হয়ে কতগুলো ভাষা এসেছে। ইন্দো ইউরোপীয় দুটো, মানে একটা হলো ইন্দো ইরানীয় আর্য, একটা ভারতীয় আর্য, দুটো ভাগে এসছে। কিন্তু এর তো কতগুলো ভাষা গোষ্ঠী রয়েছে, যেমন বাল্টোস্লাভিক, যেমন আলবানীয়, যেমন হচ্ছে গ্রিক, যেমন হচ্ছে ইতালিক, যেমন হচ্ছে আর্মেনীয়। ঠিক আছে, টিউটনিক, কেল্টিক, তোখারীয়, তারপরে হচ্ছে ইত্তীয়, এইগুলো হিত্তীয়। তো এইগুলো হলো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে এসেছে। তো যার মধ্যে আমাদের কয়েকটা একটু পড়তে হবে। যার মধ্যে আমরা বলছি গ্রিক, যেমন যেখানে যে ভাষায় ইলিয়াড ওডিসি লেখা হয়েছে। ইতালীয়দের যেমন প্রধান ভাষা, এই যে ইতালিক যেটা আমরা পড়লাম, ইতালীয়দের প্রধান ভাষা কি ছিল? এদের ছিল প্রধান ভাষা ল্যাটিন। তাহলে ইতালীয়দের প্রধান ভাষা হচ্ছে ল্যাটিন। আমি শেষে সবগুলোকে প্রশ্নের আকারে করে দিয়েছি, যাতে একবার করে মোটামুটি, মানে একবার পড়লে হবে না কিন্তু তোমরা পড়লে আশা করি বুঝতে পেরে যাবে। আচ্ছা, তো এই যে আমরা পড়ছিলাম ইতালীয় হলো ল্যাটিন, জার্মানি কতটা লাগবে না, কেলটিকটা লাগবে। এটার সব থেকে উল্লেখযোগ্য ভাষা হচ্ছে আইরিশ, আয়ারল্যান্ডের লোকজনকে আমরা বলে থাকি কেলটিক। ঠিক আছে, এরা হলো আইরিশ, আইরিশ ভাষা এদের। কেলটিক হচ্ছে যাদের ভাষা হলো আইরিশ।
তোখারীয় এরা মধ্য এশিয়ায় রয়েছে। হুম। আর আর্মেনীয় যারা হচ্ছে এশিয়া মাইনর ককেসাস অঞ্চলে রয়েছে। এবার ইন্দো ইরানীয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা ইরানীয় আর্য, যেটা আমরা বলে থাকি পারস্যে, ইরান এবং পারস্যের দিকে চলে গেছে। আর আরেকটা হচ্ছে যেটা যে ভারতীয় আর্য, যেটা ভারতবর্ষে প্রবেশ করেছে। ভালো করে এখান থেকে যেটা দেখবে সেটা হলো ইন্দো ইরানীয়টা দেখবে, কেলটিক দেখবে, বলেই দিয়েছি যে এখানে হচ্ছে আইরিশ ভাষা, আয়ারল্যান্ডের ভাষা। আচ্ছা, এখানে জার্মানিকটা দেখবে, যে অর্থাৎ আমরা যে ইংরাজি ভাষা পড়ছি বর্তমানে, সেটা কিন্তু জার্মানি থেকেই গড়ে উঠেছে। দুটো আঞ্চলিক রূপ রয়েছে, একটা হচ্ছে সুইডিশ, একটা হচ্ছে আধুনিক ভাষা ইংলিশ, জার্মান, ওলন্দাজ, ডাচ। এগুলো কিন্তু জার্মানিক ভাষা বংশ থেকেই এসেছে। তাহলে জার্মানিকটা ভালো করে দেখবে। জার্মানিক থেকে কি কি এসছে? একটা হচ্ছে সুইডিশ, ইংলিশ মানে ইংরাজি, এই ভাষাটা জার্মানি রয়েছে, ওলন্দাজ রয়েছে অর্থাৎ ডাচ, এই ভাষা। তোখারীয়টা ভালো করে দেখবে, বর্তমানে তোখারীয় লুপ্ত হয়ে গেছে। আচ্ছা, ককে ককে এটা বলেছি। উম বাল্তো-স্লাভিকটা দেখতে হবে। বাল্তো-স্লাভিক হচ্ছে বাল্টিক আর স্লাভিক, এই দুটো উপশাখা নিয়ে গঠিত হচ্ছে। বুলগেরিয়া, লিথুয়ানিয়া, এই সমস্ত এলাকাগুলো, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, এই রাশিয়ার কিছুটা অংশ, এখানে হচ্ছে বাল্তো-স্লাভিক রয়েছে। ঠিক আছে, এই অঞ্চলগুলোতে তাহলে বাল্তো-স্লাভিক রয়েছে। তাহলে এই ভাষাগুলো দেখে যাবে, যে কটা বলেছি, ইন্দো ইরানীয়, কেলটিক, জার্মানিক, তোখারীয় এই মুহূর্তে লুপ্ত, আর্মেনীয়টা দেখবে, এশিয়া মাইনর অঞ্চল যেটা ককেসাস এই জায়গাটা, আর হচ্ছে বাল্তো-স্লাভিক। ভালো করে এই ছটা দেখে যাবে। আচ্ছা, এবার এগুলো ছাড়াও কিছু মিশ্র ভাষা রয়েছে। ঠিক আছে, এগুলো ছাড়া কিছু মিশ্র ভাষা রয়েছে। আমি এক্ষুনি একটু আগেই বলছিলাম যে একটা মিশ্র ভাষা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পিজিন, বা পিজিন ইংরাজি যেটাকে বলা হয়। ঠিক আছে, তারপর যেমন মরিসাস ক্রেওল যেটাকে বলা হয়, তারপরে ক্রেওল, তারপরে হচ্ছে কৃত্রিম ভাষা চিনুক। হুম। এই যে মিশ্র ভাষাগুলো কিভাবে এলো, না একাধিক ভাষাগোষ্ঠীর মানুষ যারা ব্যবসায়িক সূত্রে কি হচ্ছে, নানা কারণে ব্যবসায়িক সূত্রে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ক্রমশ যাতায়াত করত, এক জায়গা থেকে তারা অন্য জায়গায় মানুষের সঙ্গে মিশতো, ফলে এই যে একটা মিশ্রণ ঘটেছে, তার ফলে মিশ্র ভাষার জন্ম হয়েছে। এই ভাষায় একাধিক ভাষার উপকরণ রয়েছে। খুব স্বাভাবিক ভাষায় পার্টিকুলার একটা ভাষাকে দিয়ে এই ভাষাকে কিন্তু ব্যাখ্যা করা সম্ভবপর নয়। ঠিক আছে, এর শব্দ ভান্ডারও খুবই সীমিত এই মিশ্র ভাষা থেকে। তাহলে মিশ্র ভাষা থেকে যেগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে সেগুলো, প্রথমে হলো বিচলামার। প্রথমটা হচ্ছে কি, না বিচলামার। মিশ্র ভাষাগুলো আমি বলেছি, যার মধ্যে ফার্স্ট হলো বিচলামার। ঠিক আছে, বিচলামারটা কি, যেখানে হচ্ছে এটা একটা মিশ্র ভাষা যেটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেখা যায়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এটা দেখা যায়। ঠিক আছে, এখানে কি হচ্ছে, না ইংরাজি ভাষার সঙ্গে কোন কোন ভাষার মিশ্রণ ঘটেছে, পর্তুগিজ আর স্পেনীয়, আর হলো পর্তুগিজ, এই ভাষাটার সংমিশ্রণে গড়ে উঠেছে কি, না বিচলামার। ঠিক আছে, আবার আমরা দেখছি পিজিন, যেটাকে আমরা দেখব। ঠিক আছে, পিজিন হচ্ছে, এটা একটা ইংরাজি যে বিজনেস যে শব্দটা রয়েছে, এই যে আমি বললাম আগে যে ব্যবসায়িক সূত্রে এক জায়গার মানুষ অন্য জায়গায় যেত, ব্যবসায়িক সূত্রে এক জায়গার মানুষ অন্য জায়গায় যাচ্ছে। এবারে কি হচ্ছে, ইংরাজি যে বিজনেস শব্দ এবং চীনিয়া উচ্চারণ, চিনি, অ্যাকচুয়ালি চীনা থেকে এসেছে কথাটা, চীনীয় উচ্চারণ, যেখান থেকে এই পিজিন শব্দটা এসেছে। এটা মূলত চীন, জাপান, মানে এই যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু, এই দেশগুলোতে চীন, জাপান, এই দেশগুলোতে এই পিজিন শব্দটা আছে। এটা ইংরাজি শব্দ,
বিজনেস থেকে এসেছে, ঠিক আছে, বিজনেস। এবং পিজিন হচ্ছে একটা উচ্চারণ, ওদের দেশের একটা ভাষা নয়, এটা একটা উচ্চারণ। সেখান থেকে এই বিজনেসের সঙ্গে এই পিজিন চীনীয় উচ্চারণ তার যে মিশ্রণ ঘটেছে, ফলে কিন্তু এই পিজিন বা পিজিন ইংরাজি এই শব্দটার জন্ম হয়েছে। আরেকটা হলো চিনুক। চিনুক হচ্ছে যেটা আহ চিনুক চিনুক হচ্ছে যেটা আমেরিকা অঞ্চলে দেখা যায়, ঠিক আছে, একটা ঝড়ের নাম হয় আমেরিকায় চিনুক। হ্যাঁ, চিনুক হলো উত্তর আমেরিকার ওরেগন অঞ্চলে পাওয়া যায়। আমেরিকার উত্তর আমেরিকা, ঠিক আছে, ওরেগন, ওরেগন অঞ্চলে কিন্তু এটা দেখা যায়। মরিসাস এইখানে, এখানে মূলত ইংরাজি এবং ফার্সি এই দুটো, মানে ফরাসি এবং ইংরাজি, এখানে আমাদের জানতে হবে কোনগুলো কোন অঞ্চলে পাওয়া যায়, আর ভাষাটার নাম কি, আর কোন ভাষার সংমিশ্রণে এই ভাষাটা গড়ে উঠেছে, ব্যাস, আর কিচ্ছু পড়ার দরকার নেই এখান থেকে। চিনুক হলো এইটা। আর একটা হলো মরিসাস ক্রেওল, যেটাকে আমি বলছিলাম, যেখান থেকে ইংরাজি এবং ভারতীয় শব্দ ঢুকে পড়েছে কিছুটা। মাদাগাস্কার এই অঞ্চলে দেখা যায়, ফরাসি, মাদাগাস্কার এই ভাষার সংমিশ্রণে ভারত মহাসাগরের মরিসাস দ্বীপে দেখা যাচ্ছে এটা, যেটাকে আমরা বলে থাকি মরিসাস ক্রেওল, ঠিক আছে। মরিসাস ক্রেওল, এই যে ক্রেওল, যেটা হচ্ছে যে কোথায় দেখা যাচ্ছে, মরিসাস অঞ্চলে দেখা যায়। মরিসাস ক্রেওল যেটা হচ্ছে প্রথমত দেখা যায় ভারত মহাসাগরে, মরিসাস দ্বীপের কাছে, ঠিক আছে, ভারত মহাসাগরে মরিসাস দ্বীপের কাছে দেখা যায়। আর এটা মূলত এখান থেকে ইংরাজি এবং ভারতীয় শব্দ ভারতবর্ষে ঢুকেছে। আর এটা হলো ইংরাজি এবং ফরাসি, ইংরাজি ফরাসি, তার সঙ্গে মাদাগাস্কার, ফরাসি প্লাস হচ্ছে মাদাগাস্কার, মাদাগাস্কার এই যে আহ, অঞ্চলটা রয়েছে, মূলত এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে এই মরিসাস ক্রেওলের কিন্তু জন্ম হচ্ছে, ঠিক আছে। এই ফরাসি প্লাস মাদাগাস্কার এই অঞ্চল থেকে এই মরিসাস ক্রেওলের জন্ম হচ্ছে, মিশ্র ভাষা, এটা ভালো করে দেখবে। আর এছাড়া কি দেখবে, কতগুলো কৃত্রিম ভাষা আছে, যেমন হচ্ছে এসপেরান্তো, খুব উল্লেখযোগ্য, হ্যাঁ, অ্যান্টিড, তারপর হচ্ছে অক্সিডেন্টাল, নোভিয়াল, এইগুলো। আর একটা হলো ভোলাপুক নামে একটা ভাষা তৈরি করেছে, কে তৈরি করেছে সেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে জোহান মার্টিন স্লেয়ার। ভোলাপুক, ভোলাপুক নামে একটা কৃত্রিম ভাষা তৈরি করেছে, কে তৈরি করেছে সেটা পরীক্ষায় আসে, আমি দিয়ে দিয়েছি সব নোটে। জোহান মার্টিন স্লেয়ার এই ব্যক্তি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এসপেরান্তো, যেটা একটা পোল্যান্ডের ভাষা, এই এসপেরান্তোটা, এটা খুব গুরুত্বপূর্ণ, এসপেরান্তো। আবার এই জামেনহফ, যেটা এসপেরান্তো ভাষাটাকে প্রকাশ করেছিলেন, জামেনহফ, ঠিক আছে, এসপেরান্তো, যেমন ডক্টর হোপফুল, সেখান থেকে এই এসপেরান্তোর নাম হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে এটা কি হচ্ছে, পরস্পর ভাব বিনিময় করার জন্য এটা ব্যবহার করা হয়। হুম, যেমন আমরা এই যে কিভাবে ভাব বিনিময় করি, হ্যালো ইংরেজিতে বলি, তাই না, এটাই এসপেরান্তো। আচ্ছা, তারপর হচ্ছে ইয়েস, তারপর হচ্ছে থ্যাংক ইউ, এই যে যেগুলোর দ্বারা আমরা কি করছি, এসপেরান্তোটা হচ্ছে সেই ভাষা যার দ্বারা আমরা কমিউনিকেশন করছি, পারস্পরিক ভাব বিনিময় করছি। যেখানে কি হয়, এই এসপেরান্তো, জামেনহফ এসপেরান্তো নামে একজন ব্যক্তি, ইনি একজন ডক্টর, পোল্যান্ডের একজন ডক্টর, 1887 খ্রিস্টাব্দে, 1887 খ্রিস্টাব্দে এই ব্যক্তি কি করছেন, যে তিনি চক্ষু একজন চিকিৎসক, এই এসপেরান্তো নামে একটা কৃত্রিম ভাষা তৈরি করছেন, যার মাধ্যমে আমরা ওই যেটাকে হ্যালো, হ্যাঁ, থ্যাংক ইউ, কমিউনিকেশন করি, ঠিক আছে। এখানে কি হচ্ছে, এই ভাষাটার মধ্যে শব্দ ভান্ডার অনেক কম, অনেক কম। এখানে এই ভাষায় শব্দ সংখ্যা হচ্ছে মাত্র 6000-এর কিছুটা বেশি, 6000-এর বেশি, ঠিক আছে, খুব বেশি না, মাত্র। এই এসপেরান্তো,
এখানে 23টা ব্যঞ্জন ধ্বনি রয়েছে। এই ভাষার মধ্যে 23টি ব্যঞ্জন ধ্বনি রয়েছে, 5টি স্বরধ্বনি রয়েছে। আচ্ছা, তারপরে অর্ধস্বর রয়েছে, দুটো অর্ধস্বর রয়েছে, 6টা যৌগিক স্বরধ্বনি রয়েছে, 6টা যৌগিক স্বরধ্বনি রয়েছে। এইভাবে বিভক্তি যুক্ত করে শব্দগুলো তৈরি হয়েছে। এই এসপেরান্তো খুব তাড়াতাড়ি আমরা কমিউনিকেট করতে পারি, এর ব্যাকরণ খুব সহজ, উচ্চারণ খুব সহজ, ভাব বিনিময় করতে পারি, গবেষণার ক্ষেত্রে এই ভাষা ব্যবহার করা হয়, এটাই হলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর একটা হলো কি সাংকেতিক ভাষা, সাইন ল্যাঙ্গুয়েজ। যারা আমরা যারা বধির মানুষ, যারা অন্ধ, তাদের জন্য যে ভাষাটা ব্যবহার করা হয়, মুখ বধিরদের জন্য, যেটাকে আমরা বলে থাকি সাংকেতিক ভাষা, সাইন ল্যাঙ্গুয়েজ। এই যে তারপর হচ্ছে হাত, চোখ, মাথা, এগুলো অঙ্গ সঞ্চালনের দ্বারা যেগুলো, যেগুলোকে আমরা প্যারা ল্যাঙ্গুয়েজ বলে থাকি। ঠিক আছে, আমরা আমাদের শরীরী সঞ্চালনের দ্বারা যে ভাষাটাকে আমরা ব্যবহার করে থাকি, সেটাকে আমরা বলছি সাংকেতিক ভাষা। সাংকেতিক ভাষা সেটাকে আমরা বলে থাকি। আচ্ছা, এই যে সাইন ল্যাঙ্গুয়েজ, এটা কে আবিষ্কার করেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার নামটা তো মারাত্মক নাম। 1775 খ্রিস্টাব্দে অ্যাবি চার্লস মাইকেল দা এপি, এই ব্যক্তি, ঠিক আছে, অ্যাবি চার্লস মাইকেল দা এপি, এই ব্যক্তি প্রথম এই সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন। নামটা কিন্তু দরকার। আচ্ছা, এটা গেল। আর হলো আরেকটা হলো সাংকেতিক ভাষা। তাহলে একটা হচ্ছে সাংকেতিক ভাষায়, একটা হলো প্যারা ল্যাঙ্গুয়েজ। ভালো করে দেখবে সাংকেতিক ভাষার ক্ষেত্রে কি কি দেখবে, প্যারা ল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজ, কে আবিষ্কার করছে। আচ্ছা, প্যারা ল্যাঙ্গুয়েজ কোনটা, সাইন ল্যাঙ্গুয়েজ কি, সাইন ল্যাঙ্গুয়েজ কে আবিষ্কার করছে, কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর হলো আরেকটা ভাষা হচ্ছে প্যাগেট গোরম্যান, যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, যার মধ্যে দিয়ে আমরা কতগুলো মৌলিক বিষয় সংকেত রয়েছে। হুম, এর মধ্যে দিয়ে আমরা কি কথা বলি, হাত দিয়ে কথা বলার যে পদ্ধতি, ঠিক আছে, রঙের সাহায্যে বোঝাই যেগুলো, সেইগুলোকে বলা হচ্ছে, সেটাকে আমরা বলছি প্যাগেট গোরম্যান। হাত দিয়ে মানে কোনো কিছু আমরা যেটাকে বলে থাকি এক কথায়, কি বলবো, ধরো ছবি দিয়ে বোঝাচ্ছি, রং দিয়ে বোঝাচ্ছি, এইগুলো। আমরা তো রিজনিং করি না, যে নন ভার্বাল যে রিজনিং করি না, যে ছবি দিয়ে, ব্যাপারটা খানিকটা ওই রকম। ঠিক আছে, আর একটা হচ্ছে ড্যাকটিলোলজি, যেটাকে আঙুল দিয়ে কথা বলে, যে আমরা আঙুল দিয়ে পড়ি, সেটাকে আমরা বলে থাকি ড্যাকটিলোলজি। ঠিক আছে, আর একটা হচ্ছে ফিঙ্গার স্পেলিং, ড্যাকটিলোলজি, একই জিনিস দুটো, যেটা হচ্ছে আমরা আঙুল দিয়ে পড়ি, হাতের এক একটা মুদ্রা ব্যবহার করি। ঠিক আছে, ওই কি বলবো আমরা, খানিকটা দেখবে, অ্যাবাকাস দেখেছো কিরকম করে হয় শিশুদের ক্ষেত্রে, ওরা কিরকম হাত ইশারা করে করে, ওইগুলো একটা হ্যাঁ করে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ। হ্যাঁ, ওই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিঙ্গার স্পেলিং বা ড্যাকটিলোলজি, ওর উপর বেস করে হয়। মূলত আমেরিকানরা এবং সুইডিশরা এটা ব্যবহার করে থাকে। ঠিক আছে, অনেক মানুষ আছে যারা ওখানে লেখাপড়া জানে না, বুঝতে পারে না ভাষা, তাদের সেই তাদেরকে বোঝানোর জন্য, মানে অন্তত মৌখিক ভাষাটা যাতে তারা বুঝতে পারে, এই বিষয়টার জন্য ওই আঙুল দিয়ে বানান করিয়ে, এইভাবে হাত নেড়ে আঙুল দেখিয়ে, এই আঙুলটাই কিন্তু ওদের সংকেত। ঠিক আছে, মানে ওই ভাষাটা আঙুলগুলোর মধ্যেই রয়েছে, হাতের মধ্যেই রয়েছে বিভিন্ন ভাবে। এগুলোকে আমরা বলে থাকি ড্যাকটিলোলজি বা ফিঙ্গার স্পেলিং, যেটা হচ্ছে জটিল কোনো পদ্ধতিতে বোঝার কোনো দরকার হয় না, নিরক্ষর মানুষরা জন্য এগুলো ব্যবহার করা হয়, নিরক্ষরদের জন্য। আর এটা আর কোথায় ব্যবহার করা হয়, আমেরিকান এবং সুইডিশ, এদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের প্রথম চ্যাপ্টারটা, এখানে ভালো করে সবগুলো পড়বে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি কি পড়তে হবে একবার জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমে আমরা পড়ে নেব, নোট ডাউন করে নিতে পারো,
প্রথমে আমরা পড়ে নেব যতগুলো ভাষা বংশ রয়েছে, অর্থাৎ 4000 ভাষাকে যে 12টা ভাষা বংশে ভাগ করা হয়েছে সেইটা। এই ভাষা বংশ যে 12টা ভাষা বংশ রয়েছে সেটা কার ভিত্তিতে ভাগ করেছি সেই ভাগগুলো করব, মানে রূপতত্ত্ব, এই যে অনন্যই, সমবায়ী, এগুলো, এই ভাগগুলো পড়ে নেব। তারপর যে ইন্দো ইউরোপীয়, সেমিও হামিও, বান্টু, ফিনো-উগ্রীয়, এই যে 12টা ভাষা রয়েছে এটা পড়বো। তারপর ইন্দো ইউরোপীয় কে কয় ভাগে ভাগ করা যাচ্ছে তার যে ভাষাগুলো রয়েছে সেগুলো পড়বো। তা এটা পড়বার পরে আমরা দেখব যে এগুলো ছাড়াও কৃত্রিম ভাষা রয়েছে বেশ বেশ কিছু, মিশ্র ভাষা রয়েছে। মিশ্র ভাষার মধ্যে ওই বিচলামার, পিজিন, মরিসাস ক্রেওল, চিনুক, এগুলো রয়েছে। ইনক্লুডিং হচ্ছে এসপেরান্তো রয়েছে। তারপর সাংকেতিক ভাষা রয়েছে। এই সাংকেতিক ভাষার মধ্যে সাইন ল্যাঙ্গুয়েজ রয়েছে, প্যারা ল্যাঙ্গুয়েজ রয়েছে। তারপরে কৃত্রিম ভাষা, তারপরে যে ড্যাকটিলোলজি যেটাকে আমরা ফিঙ্গার স্পেলিং বললাম, এগুলো রয়েছে। প্যাগেট গভর্নমেন্ট রয়েছে। তাহলে এইগুলো রয়েছে। তাহলে এই হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা, যেটা হলো বিশ্বের ভাষা পরিবার। আশা করি সবাই ক্লিয়ার হয়েছো। ক্লিয়ার তো সবাই? নেক্সট দিন পরীক্ষা নিলে হবে তো? ম্যাম বলছি যেগুলো লিখলেন ওইগুলো কি নোটে দেওয়া আছে? হ্যাঁ, দেওয়া আছে তো সবই। ঠিক আছে। আর প্রত্যেকের ক্ষেত্রে তো রেকর্ডিং থাকছে, রেকর্ডিং দেখানো তো থাকছে। ম্যাম থাকছে, এবার পড়ার সময় হচ্ছে না। পড়ার সময় রেকর্ডিং দেবো না, পড়বো, ওই জন্য জিজ্ঞাসা করা। আরে খাতাটা তো পাশে নিয়ে বসতে হবে, রেকর্ডিংটাকে যতটা সম্ভব পুরোটা তো দেখার দরকার নেই, যেগুলো নোটের মধ্যে রয়েছে তো তোমার কি বলে ওটাকে স্ক্রল করে করে করতে হবে, মানে তাড়াতাড়ি করতে হবে আর কি, ঠিক আছে? বর্তমান পড়তে তাহলে যেয়ে ম্যাম অতীতগুলো ভুলে যাচ্ছে। না ভুললে হবে না, পড়ো, এখনো অনেক টাইম আছে, পড়ো। আগস্ট মাসে ফার্দার রিভিশন দিতে হবে, এই জুন আর জুলাইটা পড়ো। জুন তো হয়েই গেল, আর কটা দিন বাকি। আচ্ছা, পরেরটা বলছি এবার। সবকটাই করে দিয়েছি, এসপেরান্তো, কৃত্রিম ভাষা, এগুলো সব করে দিয়েছি। আর আমি ছোট ছোট প্রশ্ন আকারেও করে দিয়েছি, দেখাচ্ছি। নোটটা দেখোনি খুলে? আচ্ছা, এবারে প্রিন্ট করতে আমাদের গেছিলাম, এখানে লাইন চলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে আসবো কোনগুলো না, আমাদের যে আহ ভারতের যে ভাষা বংশ রয়েছে, ঠিক আছে? তুলনামূলক এটা অনেকটা ইজি, ঠিক আছে, ভারতের ভাষা বংশটা। কিন্তু এখানে আমি অলরেডি বলে দিয়েছি, যেগুলো যেগুলো বলেছি, যে অস্ট্রিক, দ্রাবিড়, এগুলো কিন্তু পড়তে হবে। ইন্দো ইউরোপীয়, আচ্ছা, ইন্দো ইউরোপীয়কে আমরা আগেই বললাম, ইন্দো ইউরোপীয় যে ভাষা বংশটা রয়েছে তাকে আমরা বলেছি যে দুটো ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এই অংশে আমাদেরকে ডিটেলে পড়তে হবে। ইন্দো ইউরোপীয়কে তো দুটো ভাগে ভাগ করা যায়, একটা ইন্দো ইরানীয়, আর একটা হচ্ছে মানে একটা ইরানীয় আর্য, আর একটা হলো ভারতীয় আর্য, ঠিক আছে? মানে ইন্দো ইরানীয় থেকে আসছে। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটা হলো ইন্দো ইরানীয়। এবার এই ইন্দো ইরানীয় থেকে দুটো ভাষা গোষ্ঠী আসছে, একটা ইরানীয় আর্য, একটা হলো ভারতীয় আর্য। এবার ইরানীয় আর্য যেটা হচ্ছে ইরান আর পারস্যে চলে যাচ্ছে, আর ভারতীয় আর্য যেটা হচ্ছে ভারতবর্ষে প্রবেশ করছে। আমি আমার একটা নোট, এই নোটটা তো আছেই, ঠিক আছে, এটা তো প্রিন্টেড নোট, এটা থাকবে। আমার হাতে লেখা একটা নোটস দিয়ে দেবো, একদম চার্ট করা আছে, দেখবে, ওটা পড়ে নেবে, হয়ে যাবে, সহজ লাগবে ওটা পড়তে। তো যেটা হচ্ছে যে ওখানে একদম চার্ট করা আছে, কিন্তু ওটা হাতে লেখা, একটু কষ্ট করে পড়ে নিন, আশা করছি বুঝতে পারবে হাতের লেখা। আচ্ছা, ইন্দো ইরানীয় হচ্ছে যে যেখান থেকে আমরা জানি কি ইন্দো ইরানীয় আর, সরি, যেটা বললাম যে ইরানীয় আর্য আর ভারতীয় আর্য। আচ্ছা, আমাদের তো পড়তে হবে ভারতীয় আর্য। এই ভারতীয় আর্যকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। একটা প্রাচীন ভারতীয় আর্য, যেটাকে আমরা বলি ওল্ড ইন্দো আরিয়ান, একটা
একটাকে বলছি মধ্য ভারতীয় আর্য, আরেকটাকে বলে থাকি আমরা নব্য ভারতীয় আর্য। এই যে আমরা বাংলা ভাষা পড়ছি বা এখনকার যে ভাষাগুলো রয়েছে, পাঞ্জাবি, হিন্দি, এগুলো সব নব্য ভারতীয় ভাষা থেকে এসেছে। প্রাচীন ভারতীয় ভাষা যেটা, সেটা কোন ভাষা? প্রাচীন ভারতীয় যে আর্য ভাষা, তার থেকে আমরা কি কি পড়বো? এই প্রাচীন ভারতীয় যে ভাষাগুলো রয়েছে সেখান থেকে আমরা তিনটে জিনিস পড়বো। আমি দিয়ে দেবো নোটটা, দাঁড়াও, আজ রাত্রেবেলা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে তিনটে বিষয় আমরা পড়বো। এক নম্বর পড়বো কি? কালগত সীমা, মানে কত সময় থেকে কত সীমা পর্যন্ত, মানে কত সময় থেকে কত সময় পর্যন্ত হলো ভারতীয় আর্য ভাষা, মানে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। সময়কালটা হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে আর 600 খ্রিস্টপূর্বাব্দ। ওকে, 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। আচ্ছা, তারপরে হচ্ছে তার স্থানগত নাম, অর্থাৎ কোথায় এটা দেখা যায়। এর স্থানগত নাম হলো বৈদিক সংস্কৃত ভাষা, অর্থাৎ এই ভাষাটাকে আমরা বলে থাকি কি না, বৈদিক সংস্কৃত ভাষা। আর এই ভাষাটার সাহিত্যিক নিদর্শন কি? সাহিত্যিক নিদর্শন হচ্ছে বেদ, মানে বেদ এই ভাষাটাতে লেখা, স্পেশালি হচ্ছে ঋগ্বেদ। তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে এই তিনটে জিনিসই আমরা পড়বো। এক নম্বর সময়কালটা কত, দুই নম্বর হচ্ছে আমাদের স্থানগত নাম কি, মানে যে জায়গাটা এই ভাষাটা রয়েছে তার নামটা কি, আর একটা জিনিস আমরা পড়বো, হ্যাঁ, আর একটা জিনিস আমরা পড়বো যেটা হচ্ছে যে, হ্যাঁ, যেটা হচ্ছে যে আমরা সাহিত্যিক নিদর্শনটা কি পাচ্ছি। ঠিক আছে, এই ভাষা থেকে আমাদের সাহিত্যিক নিদর্শনটা কি পাচ্ছি আমরা, সেটা হচ্ছে বেদ আর ঋগ্বেদ, এই অংশটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, স্পেশালি ঋগ্বেদের হচ্ছে মন্ত্র অংশটা, ঠিক আছে, মন্ত্র অংশ। আজকের লেখাটা মানে ওই সংহিতা অংশটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে ওই সংহিতা যে বলে সেটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংহিতাটা আরেকটু পরে এসছে, ওটা তো মানে ঋগ্বেদেরও পরে এসছে ওই অংশটা, মানে মানে লেটার বৈদিক পিরিয়ডে। ঠিক আছে, এটা হচ্ছে ঋগ বৈদিক, মানে প্রি বৈদিক পিরিয়ডে। ঠিক আছে, মানে বলতে চাইছি ঋগ্বেদের ওই মন্ত্র অংশটা বললেন না, ওই হ্যাঁ, ঋগ্বেদের মন্ত্র অংশটাই তো হচ্ছে সংহিতা। মন্ত্র অংশটা হ্যাঁ, এক প্রকার তাই, ওই সংহিতা, ব্রাহ্মণ, এগুলো ঠিকই বলেছো। উম, তো এই অংশটা সংহিতার কথাই বলা হয়েছে তো? হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা মধ্য ভারতীয় আর্য ভাষা। এই মধ্য ভারতীয় যে আর্য ভাষাটা আছে, মধ্য ভারতীয় আর্য ভাষার তাহলে সময়কাল কত? মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 600 থেকে 900 খ্রিস্টাব্দ। এটা কিন্তু ভুল করবে না, 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। ঠিক আছে, এটা কিন্তু আর খ্রিস্টপূর্বাব্দ নয়, 900 খ্রিস্টাব্দ হয়ে গেল। আর আধুনিকটা হবে মানে পরবর্তীতে নব্য যুগের যে ভারতীয় আর্য ভাষা, সেটা হলো 900 থেকে স্টিল নাও এখনো পর্যন্ত। তো যাই হোক, মধ্য ভারতীয় আর্য ভাষার মধ্যে কোনগুলো পড়ছে, তাদের স্থানগত নাম কি? পালি, প্রাকৃত আর অপভ্রংশ। ঠিক আছে, পালি, প্রাকৃত আর হলো অপভ্রংশ। এই অংশটা পড়ছে পালি, প্রাকৃত, আর একটা হলো অপভ্রংশ। এইটা হলো এর স্থানগত নাম। আর যে এই অপভ্রংশ থেকে তারপর আজকের এর পরে স্টেজ হচ্ছে আজকের আধুনিক কালের ভাষাগুলো। আর সাহিত্যিক নিদর্শন কি হবে? এই ভাষায় কি কি লেখা, পালি ভাষায় কি লেখা? ত্রিপিটক। অশোকের অশোকের শিলালিপি হবে। হ্যাঁ, অশোকের শিলালিপি হবে একদম, অশোকের শিলালিপি হবে। বৌদ্ধ এবং জৈনদের যে ধর্মগ্রন্থাদি সেগুলো হবে, কালিদাস প্রমুখের নাটক, কাব্য, এগুলো হবে। বৌদ্ধদের হচ্ছে ত্রিপিটক, জৈনদের হচ্ছে দ্বাদশ অঙ্গ, এই গ্রন্থগুলো। ঠিক আছে, অশোকের শিলালিপি।
আর একটা হলো বললাম যে লাস্টেরটা বললাম যে কালিদাস সেনা। তাহলে এটা হলো মধ্য ভারতীয় আর্য ভাষা। তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা, আর একটা হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা। নব্য ভারতীয় আর্য ভাষার মধ্যে কোনগুলো পড়ছে? বর্তমানে আমরা যে বাংলা, হিন্দি, মারাঠি, পাঞ্জাবি, সৌরসেনী, সৌরসেনী অপভ্রংশ থেকে হচ্ছে তোমার হিন্দি, ঠিক আছে, হিন্দি ভাষা, পাঞ্জাবি, মারাঠি, হিন্দি, বাংলা আর অবহি, ঠিক আছে, এই যে ভাষাগুলো আছে সেগুলো কিন্তু এই নব্য ভারতীয় আর্য ভাষা থেকে আমরা পাই। নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল কি? নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল হচ্ছে 900 খ্রিস্টাব্দ থেকে একদম এখনকার সময়, স্টিল নাও, ঠিক আছে, এখন পর্যন্ত, বর্তমান কাল পর্যন্ত। এগুলো তাহলে বলেই দিয়েছি, বাংলা, হিন্দি, মারাঠি, আচ্ছা, আর হচ্ছে পাঞ্জাবি, এইগুলো অবহি, বাংলা, হিন্দি, মারাঠি, পাঞ্জাবি, অবহি, এইগুলো, ঠিক আছে। আর সাহিত্যিক নিদর্শন এখনকার গুলো, এখনকার যত আধুনিক কালের যত সাহিত্য রয়েছে, রবীন্দ্রনাথের সাহিত্য, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, তাদের যা সাহিত্য রয়েছে, হিন্দিতে প্রেমচাঁদ, সব সবগুলো হচ্ছে কি বলবো, এখনকার সাহিত্যিক নিদর্শন, নবভারতীয় আর্য ভাষার সাহিত্যিক নিদর্শন, ঠিক আছে। তাহলে এই গেল টোটাল ইন্দো ইউরোপীয় ভাষা বংশটা, ভাগ গেল। আচ্ছা, এবার হলো অস্ট্রিক। অস্ট্রিকটা আমি অলরেডি বলেছি। অস্ট্রিক কারা? ওই যে কোল, ভিল, মুন্ডা, এদের কথা বলছি। আচ্ছা, এই অস্ট্রিকদেরও ভাষাটা কিন্তু অ্যাকচুয়ালি ভারতের বাইরের ভাষা, ঠিক আছে। অস্ট্রিক একটা হলো অস্ট্রোনেশীয় থেকে এসেছে, আর একটা হলো অস্ট্রো এশিয়াটিক থেকে এসেছে। এই এশিয়াটিক থেকে যারা এসেছে তারা হলো ওই কোল, ভিল, মুন্ডা, অর্থাৎ আমাদের দেশের ওই বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এর কিছুটা অংশ, তাই তো, তৎসন্নিহিত অঞ্চলগুলো। তো এই অংশগুলো তো ছিল অস্ট্রো যে এশিয়াটিক অংশ, যেটা আমাদের দেশে রয়েছে। আর যেটা সাঁওতালি, যারা শবর, কোল, এরা, ঠিক আছে। আর মধ্যদেশীয় শাখা যেটা হচ্ছে মনখম, মানে অস্ট্রো এশিয়াটিক, যারা লেখা আছে নোটে, শর্ট কোয়েশ্চেনে, ঠিক আছে, মনখম, যেমন খাসি ভাষা, এইগুলোকে বলা হয় নিকোবরি, এগুলো হলো অস্ট্রিক ভাষা বংশ। দ্রাবিড় কোনগুলো বলেছি? তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, এই চারটে, অর্থাৎ দক্ষিণী ভাষার মধ্যে এইগুলো পড়ছে। তারপর ওরাও, মালতো, এগুলো হচ্ছে উত্তর দেশীয় দ্রাবিড় থেকে এসেছে, ঠিক আছে। এই যে দ্রাবিড় যেগুলো রয়েছে, দ্রাবিড়ের মধ্যে যেটা আমাদের হচ্ছে, আমাদের যে পার্টটা পড়েছে সেটা আমরা দক্ষিণ পাটে পড়েছি, আর উত্তরও তো আছে। উত্তরের মধ্যে কোনগুলো পড়েছে আমি বললাম, উত্তরের মধ্যে পড়েছে হলো ওই উত্তরের মধ্যে পড়ছে হলো মালতো, তারপরে হচ্ছে কুরুক, এইগুলো। কুরুক, এই ভাষাটা রয়েছে। দক্ষিণীর মধ্যে কিন্তু টোটো, এই সরি, টোডা, টোডা যেটা নীলগিরিতে দেখা যায়, ওই অংশটা, ওগুলোও কিন্তু রয়েছে, ঠিক আছে। আর মধ্যদেশীয়র মধ্যে হচ্ছে ওড়িশার কোন্দ বা খন্দ যেটাকে বলা হয়, পশ্চিমবঙ্গেও রয়েছে কিছুটা, আর কিছু বিচ্ছিন্ন এলাকা, বেলুচিস্তান ইত্যাদি এলাকায় রয়েছে দ্রাবিড় ভাষা, ঠিক আছে। আচ্ছা, এইগুলো গেল তাহলে দ্রাবিড়। ভোটচিনীয় আমি বলেছি যে ভোটচিনীয় যে নাগা, বর্মী, তারপর হচ্ছে এনিসি, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই কোয়েশ্চেনটা আসে, হ্যাঁ। এই এনিসি দিয়েছি আমি, এনিসিটা হচ্ছে, এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভোটচিনীয় ভাষাটা কোনটা, যেটা হচ্ছে চীন আর জাপানে যে ভাষাটা প্রচলিত আছে, তাই তো, সেটা হচ্ছে ভোটচিনীয় ভাষা। কিন্তু আমাদের দেশে কোথায় প্রচলিত আছে? নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, এখানে অঙ্গামি, সেমা, লোথা, এই যে এলাকাগুলো রয়েছে, মণিপুরে লুসাই, মিজোতে কুকি, এই যে তোমার মণিপুরে যে এত অশান্তি হচ্ছে, সেটা কিন্তু এই ভাষা, কুকি ভাষা গোষ্ঠীর মানুষদের কারণেই, ঠিক আছে, মানে এই ভাষার কারণেই কিন্তু ওদের ওখানে অশান্তিটা হচ্ছে। আচ্ছা, তাহলে অরুণাচল প্রদেশ, এই যে এলাকাগুলো রয়েছে, এগুলো কিন্তু ভোটচিনীয় ভাষা। তারপর মণিপুরে হচ্ছে মেইতেই,
তাহলে মণিপুরে মেইতেই, আর ত্রিপুরাতে হচ্ছে কুকিচিন, নাগাতে হচ্ছে অঙ্গামি, সেমা, আচ্ছা মিজোতে হচ্ছে কুকি, লুসাই, এইগুলো একমাত্র বর্মি হচ্ছে চট্টগ্রাম, মানে যে অংশটা কিছুটা ত্রিপুরা থেকেও আমরা পাচ্ছি, আর একমাত্র এনইসি যার সঙ্গে ভারতবর্ষের কোনো যোগাযোগ নেই। এই ভোট চীনীয় যে ভাষা, যেখানে 24টা ভাষার অস্তিত্ব দেখা যায়, 24টা ভাষার অস্তিত্ব দেখা যায় এখানে, ঠিক আছে? ওকে, একটা মিনিট দাঁড়াও। শোনা যাচ্ছে তো? আচ্ছা, এবারে হচ্ছে যে আহ, তাহলে এইগুলো বললাম ভোট চিহ্ন, ঠিক আছে? এইগুলো একটুখানি জানতে হবে। আর ওই প্রাচীন যে ভারতীয় আর্য ভাষা, ওটা তো অলরেডি বলে দিয়েছি। আচ্ছা, এবারে বিষয় হলো প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য আর নব ভারতীয় আর্য, শুধুমাত্র ওর কোথায় পাওয়া যায় সেটা পড়লেই কিন্তু হবে না, ঠিক আছে? এখান থেকে যেটা জানতে হবে, কারণ তোমাদের আবার দিয়ে দিয়েছে এদের ভাষাগত বৈশিষ্ট্যটাও দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ তোমার কি বলে, মধ্য ভারতীয় আর্য আর প্রাচীন ভারতীয় আর্য, এদের যে ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, এটাও কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এটা বলে দিচ্ছি আমি। একসঙ্গে পারবে না এতটা করতে, অনেক বড় আছে। এইটুকুই আগে সামনের সপ্তাহে পরীক্ষা দেবে, দুটো চ্যাপ্টার, তারপরে বাংলা লিপিতে যাব, কারণ ওইভাবে চাপ সৃষ্টি করা ঠিক নয়। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম, এখান থেকে বাংলা ভাষাটা কিভাবে এসেছে সেটা আমরা কিন্তু দেখব, ঠিক আছে? এখান থেকে বাংলা ভাষাটা কিভাবে এসেছে সেটা আমরা দেখব। আচ্ছা, প্রথমে এর যে বাংলা রূপ কিভাবে এলো পুরো বিষয়টা। আচ্ছা, এখানে তো আমি কোয়েশ্চেন গুলো দিয়েছি, দেখো এগুলো সবগুলো পড়বে, এগুলো ঠিক আছে? সবগুলো নেই, যে দুটো চ্যাপ্টারটা আগে পড়িয়ে দিলাম পড়ে নাও, তারপর বাদ বাকিটা পড়ো। এখানে আমি বুঝিয়ে দিচ্ছি এই অংশটাতে যে কিভাবে আমরা এই প্রাকৃত অপভ্রংশ, এই রেখাটা আমরা কিভাবে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথম হচ্ছে আমরা পড়লাম যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা আমরা পড়েছি, অর্থাৎ অর্থাৎ কি না, ওল্ড ইন্দো আরিয়ান, ঠিক আছে? প্রাচীন ভারতীয় আর্য সময়কালটা কি ছিল? সময়কালটা ছিল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে আপ টু ছিল 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, ঠিক আছে? এই ভাষাটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি কি না লেখ্য বৈদিক, আর একটাকে আমরা বলি কথ্য বৈদিক। একটাকে আমরা বলছি লেখ্য বৈদিক, আর একটাকে আমরা বলছি কথ্য বৈদিক। এই লেখ্য বৈদিক আর কথ্য বৈদিক হলো। আচ্ছা, এবার লেখ্য বৈদিক মানে লেখা, সেখান থেকে আমরা তার পরের স্টেজে আমাদের কি হলো না, আমরা পেলাম সংস্কৃত ভাষাকে আর পাচ্ছি পালি ভাষাকে, ঠিক আছে? এই লেখ্য বৈদিক থেকে আমরা পেলাম সংস্কৃত ভাষাকে আর পাচ্ছি পালি ভাষাকে। আর এই যে কথ্য বৈদিক যে স্টেজটা রয়েছে, তার থেকে আমরা পাচ্ছি আরো চারটে ভাষাকে। চারটে ভাষাটা কিভাবে হচ্ছে না, চারটে অঞ্চল ভেদে, অর্থাৎ পূর্ব থেকে প্রাচ্য, পশ্চিম থেকে হচ্ছে উদিচ্য, তারপরে হচ্ছে মধ্যদেশীয়, আর একটা দক্ষিণ থেকে হলো দাক্ষিণাত্য। এইভাবে আমরা চারটে ভাগ পাচ্ছি, হলো।
এবার পূর্ব দিকের যে ভাগটা রয়েছে প্রাচ্য, অর্থাৎ মাগধী আর অপভ্রংশটা কোথা থেকে আসছে? এই প্রাচ্যা যেটা, প্রাচ্যকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাচ্যা আর একটা হচ্ছে প্রাচ্যা মধ্যা। ঠিক আছে, প্রাচ্যা মধ্যা। এই প্রাচ্যাকে আবার দুটো ভাগে ভাগ করব। এই প্রাচ্যাকে দুটো ভাগে ভাগ করব। একটা হলো কি কি দুটো ভাগ? একটা হচ্ছে পূর্বী প্রাচ্যা, মানে পূর্ব যে দিকটা সেটাকে দুভাগে আমরা ভাগ করব, একটা পূর্ব আর একটা হলো পশ্চিম। একটা পূর্বী প্রাচ্যা আর একটা হচ্ছে পশ্চিমী প্রাচ্যা। ঠিক আছে, এখান থেকে এই পূর্বী প্রাচ্যা থেকে আমরা পাচ্ছি মাগধী প্রাকৃত। এই মাগধী প্রাকৃত থেকে শুরু হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা। তাহলে কতটা বিবর্তন হয়েছে দেখেছো? পুরো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে এই স্টেজগুলো গিয়ে মধ্য ভারতীয় আর্য ভাষা আমরা পেলাম। সাল কত ছিল মধ্য ভারতীয় আর্য ভাষা? 600 থেকে 900 হ্যাঁ, খ্রিস্টাব্দ। না 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্টপূর্ব, হ্যাঁ 900 600 খ্রিস্টাব্দ। খ্রিস্ট 900 খ্রিস্টাব্দ। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, কোনটা খ্রিস্টাব্দ আর কোনটা খ্রিস্টপূর্বাব্দ ভুলিয়ে যাবেন। এবার মাগধী প্রাকৃত থেকে আমরা পাচ্ছি মাগধী অপভ্রংশ। এই নোটটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, লেখার নোটটা। মাগধী অপভ্রংশ। এই মাগধী অপভ্রংশকে দুটো ভাগে ভাগ করা যায়। মাগধী অপভ্রংশকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। আমরা মধ্য ভারতীয় আর্য ভাষা শুরু হয়ে গেছে, এটাকে দুটো ভাগে আবার আমরা ভাগ করছি, একটা পূর্ব আর একটা হলো পশ্চিম শাখা। পূর্ব শাখা থেকে কি হচ্ছে? দুটো ভাষা আসছে। পূর্ব শাখা থেকে দুটো ভাষা আসছে, একটা হলো বঙ্গ অসমিয়া আর একটা হচ্ছে ওড়িয়া। এই বঙ্গ অসমিয়া থেকে আসছে, ওড়িয়া হবে এটা, হ্যাঁ ওড়িয়া। বঙ্গ অসমিয়াকে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হলো বাংলা আর একটা হলো অসমিয়া। হলো? তাহলে পেলে কোথা থেকে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে, কিভাবে? আর এই যে পশ্চিম শাখাটা ছিল, এই যে আমরা দেখছি পশ্চিম শাখাটা, এই পশ্চিম শাখাটাকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। এখান থেকে আমরা তিনটে ভাষা পাচ্ছি। কি কি ভাষা? বিদ্যাপতির মৈথিলি, তারপরে হচ্ছে মগহী, দেন হচ্ছে ভোজপুরি। তাহলে মৈথিলি, মগহী আর হলো ভোজপুরি। ঠিক আছে, এই মৈথিলি, মগহী, ভোজপুরি, এই যে প্রাচীন ভারতীয় যে রূপগুলো, যেগুলো যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃত ভাষা থেকে, প্রাকৃত যে ভাষাটা ছিল সেখান থেকে কিভাবে মাগধী প্রাকৃত এলো, মানে প্রাচ্য থেকে প্রাচ্য, প্রাচ্যা মধ্যা, প্রাচ্যা থেকে পূর্ব আর পশ্চিম, মানে এই যে প্রাচ্য ভাষাগুলো এটা তো ছিল প্রাকৃত ভাষা। ঠিক আছে, এই প্রাকৃত ভাষা থেকে মাগধী প্রাকৃত এলো, এখান থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার সূচনা হচ্ছে। এখান থেকে আমরা 5 রকম ভাষা পাচ্ছি। এই মাগধী প্রাকৃত থেকে 5 রকম ভাষার জন্ম হচ্ছে। কি কি? একটা হলো পৈশাচী, একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে মহারাষ্ট্রী, 3 নম্বর হচ্ছে অর্ধমাগধী, তারপর 4 নম্বর হচ্ছে মাগধী, আর 5 নম্বর হচ্ছে সৌরসেন। এই যে 5টা ভাষা হলো, এই যে প্রাকৃত ভাষা, এই প্রাকৃত ভাষাটা কি হচ্ছে, তার পরের স্টেজে হচ্ছে কি অপভ্রংশ। তাহলে প্রাকৃত ভাষার তৃতীয় স্তরের নাম হচ্ছে অপভ্রংশ। প্রাকৃত ভাষার তৃতীয় স্তর
সেটা কি না অপভ্রংশ। এই অপভ্রংশ থেকে কি জন্মগ্রহণ করছে? এই যে আমরা পাঁচটা যে ভাষা পেলাম, পৈশাচী, মহারাষ্ট্রী, তারপরে হচ্ছে অর্ধমাগধী, এগুলো। তাহলে পৈশাচী থেকে অপভ্রংশ হলো, অপভ্রংশ থেকে কি তৈরি হলো? পাঞ্জাবি। মহারাষ্ট্রী অপভ্রংশ থেকে কি তৈরি হলো বলো দেখি? মহারাষ্ট্রে কি ভাষা আছে? মারাঠি, মারাঠি। হ্যাঁ, গুড। তারপরে অর্ধমাগধী থেকে কি ভাষা হলো? অর্ধমাগধী অপভ্রংশ থেকে কি হলো? অবধি। আর সৌরসেনী অপভ্রংশ থেকে কি হলো? হিন্দি। আর মাগধী অপভ্রংশ থেকে বাংলা। এই হলো বাংলা ভাষার বিবর্তন। তাহলে এইভাবে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে প্রাচীন ভারতীয় ভাষা, আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা, তার থেকে নব্য ভারতীয় আর্য ভাষা, অর্থাৎ এতগুলো স্টেজ পেরিয়ে কি হচ্ছে না বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে। এবার এই যে ভাষাগুলো আছে, প্রথম প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা আর নব্য ভারতীয় আর্য ভাষা, এই প্রত্যেকটা ভাষার কিন্তু আমাদেরকে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এটা কিন্তু পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, এইটা যেমন আমরা পড়বো, আর একটা হচ্ছে প্রাচীন বাংলা। আর বাংলা ভাষা যখন উৎপত্তি হচ্ছে তখন সেটাকেও আবার তিনটি ভাগে ভাগ করা যাচ্ছে, তাই তো? প্রাচীন বাংলার কোন নিদর্শন কোনগুলো? প্রাচীন বাংলার নিদর্শন কোনগুলো? এরা কি সব পড়াশোনা ভুলে গেল নাকি? হ্যাঁ, সাফিনাস কোনগুলো হবে? ম্যাম শ্রীকৃষ্ণ কীর্তন হবে? না, চর্যাপদ। ওটা তো মধ্য চর্যা, বাংলা, শ্রীকৃষ্ণ কীর্তন। প্রাচীন বাংলাটা চর্যাপদ আছে। প্রাচীন বাংলা হচ্ছে চর্যাপদ, একদম। তাহলে ঠিক আছে। প্রাচীন বাংলা হচ্ছে চর্যাপদ হবে। তারপরে তোমার কি বলে, তারও আগে কয়েকটা আছে তো, দরকার নেই। তোমরা সর্বানন্দের অমর কোষটা বলতে পারো। আর একটা হচ্ছে যে সর্বানন্দের অমর কোষ বলতে পারো, আর হচ্ছে যে চর্যাপদ বলবে। ঠিক আছে? ওটাই তোমাদের সব থেকে কমন। মধ্য বাংলা থেকে হচ্ছে, মধ্য বাংলাকেও তোমরা জানো যে আদি মধ্য বাংলা, যেখান থেকে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনকে পাচ্ছি। আর অন্ত মধ্য বাংলা, যেখান থেকে আমরা কিন্তু কোনগুলো পাচ্ছি অন্ত মধ্য বাংলাতে? মঙ্গল কাব্য, হ্যাঁ, মঙ্গল কাব্য পাচ্ছি। মঙ্গল কাব্য স্পেশালি বৈষ্ণব হচ্ছে পদাবলী। বঙ্কিমচন্দ্র, হ্যাঁ বৈষ্ণব পদাবলী পাচ্ছি। অনুবাদ সাহিত্য পাচ্ছি, আরাকান রাজসভাগুলো পাচ্ছি, এগুলো সব অন্ত বাংলার মধ্যে পড়ছে। আর আধুনিক বাংলাতে আধুনিক যুগ যেটা, সেটা তো ফোর্ট উইলিয়াম কলেজ থেকে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রাজা এই প্রথমে হচ্ছে রাজা রামমোহন, ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, প্রত্যেকে চলছে। তাহলে এখান থেকে আমরা কি করব? এই ভাষার লক্ষণগুলো পড়ব, ভাষার নিদর্শনগুলো পড়ব। আর শুধুমাত্র এই জায়গা থেকে প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য আর নব্য ভারতীয় আর্য, এদের যে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আছে এইটা ভালো করে পড়ব। আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক আর রূপতাত্ত্বিক, আমি নোট দিয়ে দেবো সব, ধ্বনিতাত্ত্বিক আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যটা পড়ব। আর প্রাচীন বাংলা, মধ্য বাংলা, এদের যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো রয়েছে সেইগুলো পড়ব। ঠিক আছে? প্রাচীন মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো পড়ব। তাহলে এই অংশটা পড়লে
আমাদের দুটো চ্যাপ্টার পুরো শেষ হয়ে যাবে ভাষা থেকে। একটা হলো বিশ্বের ভাষা পরিবার, আর একটা হচ্ছে ভারতের ভাষা পরিবার ইনক্লুডিং বাংলা ভাষা। তারপরে আমরা বাংলা লিপিটা আমরা নেক্সট দিনকে পড়বো। কিন্তু এর আগে আমি যেটা এখন আরেকবার বুঝিয়ে দেবো সেটা হচ্ছে ভারতীয় আর্য আর ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, আর প্রাচীন মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, এই অংশটা একটু আলোচনা করে দেবো। এখান থেকে তো খুব একটা কিছু খুব কঠিন কিছু দেবে না, ঠিক আছে? ওই কোন ভাষা কোন জায়গা থেকে এসেছে এই দুটো চ্যাপ্টার পড়ো, আমি নেক্সট উইকে পরীক্ষা নিয়ে প্রশ্ন দেখলেই বুঝতে পেরে যাবে। পরীক্ষা নিচ্ছেন ম্যাম, কিন্তু স্কোর গুলো কারো জানাই যাচ্ছে না। বলছি স্কোর গুলো কারো জানাই যাচ্ছে না, মানে কার কিরকম ধীর গতি না কার কি হচ্ছে। বললাম মানে কেউ যদি বেশি না, ওটা বলছি না, কেউ যদি বেশি পায় তাহলে ওই দেখে হয়তো চেষ্টা করবে, মানে মোটিভ হবে না আমার কম হচ্ছে বেশি করতে হবে। ম্যাম 30 মিনিটে তো দেখায় টপ স্কোর, দেখায় তো। হ্যাঁ হ্যাঁ, 30 মিনিটে দেখায় তো টপ স্কোর গুলো। ওখানে তো কত রয়েছে পার্সেন্টেজ, র্যাঙ্ক বলে। পার্সেন্টেজটাও বলে দেয়, পার্সেন্টেজও বলা থাকে। তাহলে তুমি দিচ্ছ না পরীক্ষা ঠিক করে? সেটা কি হচ্ছে? না দিচ্ছি আমি তো পরীক্ষা। তাহলে আমি বলে দেবো এবার থেকে, আমি এর ছবি তুলে পাঠিয়ে দেবো গ্রুপে সবার র্যাঙ্ক, দেখবে। ঠিক আছে, ম্যাম, একটা থেকে পাঠিয়ে দেবো। ম্যাম, বলো। ম্যাম বলছি অ্যাপে কিরকম এক্সাম হয় আমি ব্যাপারটা বুঝতে পারছি না। অ্যাপে কিরকম এক্সাম হয় বুঝতে পারছো না, কেন সুপ্রিয়া? একটাও দাওনি? না আমি দেইনি, আমি নিজেই খাতা পেনে করি বা প্রিন্ট করে এমনি ঠিক ভুল করি, বুঝতে পারি না। আবার অ্যান্সার শিট দিলে আমি সেটা মিলিয়ে নিই, মিলিয়ে নাও। কিন্তু না, অ্যাপে অ্যাপে বুঝতে তো পারি কোনো না। তোমার মানে অ্যাপে আমি নাম করে দিয়েছি, অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি তো। বুঝতে পারিনি, আমি অ্যাপের ব্যাপারটা আমি বুঝতে পারছি না। না না, অ্যাপে তুমি কি অ্যাপ্রুভাল পেয়েছো? আচ্ছা, আমি দেখে নিয়ে তোমাকে বলছি। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে, দাঁড়াও, আমি পড়িয়ে নিই তারপরে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ম্যাম। অবশ্যই অ্যাপে তোমাদের তো সুবিধা আছে, তোমরা অ্যাপে দেবেই, তোমাদের জন্যই তো অ্যাপ করা। আচ্ছা চলো, পরেরটা বলে দিই, বলে দেবো আজকেই। কালকে তোমাদের এক্সাম আছে, পড়া হচ্ছে তো? কোয়েশ্চেন কিন্তু টাফ আছে। গিরিশ ঘোষটা ম্যাম মাথায় ঢোকে না, গিরিশ ঘোষ যেটা আছে গিরিশ কয়েকটা ঘোষের মাথায় পড়লাম। ঢোকে না কেন? গিরিশ ঘোষের কি আছে যে মাথায় ঢোকে অনেক না? না, অনেক অনেক সাল না, মনে রাখতে রাখতে ওটাই মাথা খারাপ হয়ে যাচ্ছে, এতটা সাল এতটা সবকিছু। আচ্ছা, আমি বলে দিয়েছিলাম না যেগুলো গুরুত্বপূর্ণ সাল। সে তো ওখানে মোটা কালি করাই আছে, যেটা গুরুত্ব আছে মোটা কালি করা আছে। একটু বারবার পড়তে হবে, কি করা যাবে বলো? আমি তো প্রশ্ন করছি না, তাহলে তোমাদের কথা ভাবতাম। আমাদের কাছে এই টাইমটা যেন অনেক কম মনে হচ্ছে। অবশ্যই টাইম কম হয় নাকি? তাই 5 বছরকে তোমার কি বলে 2 মাসে আনাটা, এটা যথেষ্ট টাফ ব্যাপার। আমরা তো বলেই 2 মাস হয়ে যাচ্ছে, কিন্তু যে পড়ছে সে তো বুঝতে পারছে। তোমাদের জায়গায় আমি থাকলে আমারও একই অবস্থা হতো। ম্যাম পড়িয়ে নেন তারপর শেষে গল্প হ্যাঁ করছি হ্যাঁ, কি প্রবলেম। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি একটা পেজ ওপেন করি, নইলে বোঝাতে পারবো না, এখানে তো লেখা যাচ্ছে না কিছু। দেখো, একটা ব্ল্যাঙ্ক পেজ আমি ওপেন করছি, ঠিক আছে? নইলে বোঝাতে পারবো না। আচ্ছা, এখানে কি হবে? ফার্স্ট হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে প্রাচীন বাংলার যে আহ, তোমার কি বলে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রাচীন বাংলার ক্ষেত্রে। প্রাচীন বাংলার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? প্রাচীন বাংলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চর্যাপদ, তাই তো? চর্যাপদে কি হচ্ছে? শাসাঘাত দেখা যায়।
চর্যাপদে শ্বাসাঘাত লক্ষ্য করা যায়। এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে স্বরধ্বনির আগমন ঘটেছে, স্বরধ্বনির আগমন ঘটেছে আর হকারে পরিণত হয়েছে। 2 হচ্ছে স্বরধ্বনির আগমন ঘটেছে। আচ্ছা, আর হচ্ছে যে যে স্বরের মধ্যবর্তী যে ধ্বনি সেটা হকারে পরিণত হয়েছে। হকারে পরিণত হয়েছে, ঠিক আছে। আর কি গুরুত্বপূর্ণ না, এখানে নাসিক্য ব্যঞ্জন লোপ পেয়ে গিয়ে অনুনাসিক হয়েছে। নাসিক্য ব্যঞ্জন আগের দিন আমরা পড়ছিলাম, লোপ পেয়ে মানে যেটা অনুনাসিক হয়ে গেছে, মানে যেখানে ওই যে আমরা হাসপাতাল যেমন আমরা বলি হাসপাতাল, মানে কোনো নাসিক্য ব্যঞ্জন নেই, অনুনাসিক হয়েছে। কিভাবে হয়েছে এটা? যেমন ধরো বলছে যে শব্দেনু শব্দটা, সেখান থেকে হয়েছে স্বাদে, চর্যাপদে আছে শব্দেনু থেকে হচ্ছে স্বাদে, এই যে শব্দেনু, সেখান থেকে এই যে দন্তের ন ছিল যেটা স্বাদে, ঠিক আছে। এইগুলো এগুলো হচ্ছে কি বলে, এগুলো হলো সব ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। এবার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যর ক্ষেত্রে কি হচ্ছে, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখছি বিভক্তি যুক্ত হচ্ছে, সম্প্রদান কারকে কে রে বিভক্তি যুক্ত হচ্ছে, সম্প্রদান কারকে কে রে বিভক্তি যুক্ত হচ্ছে। আচ্ছা, আর কি হচ্ছে, যেমন হচ্ছে করণ কারকের ব্যবহার প্রচুর দেখা যায় চর্যাপদে, চর্যাপদে করণ কারকের ব্যবহার দেখা যায়। করণ কারকের ব্যবহার দেখা যায়, সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি দেখা যায়, অনুসর্গের ব্যবহার দেখা যায়, অনুসর্গের ব্যবহার দেখা যায়, সম্বন্ধ পদে ব্যবহার দেখা যায়। এটা আমি কারক করাবো তো বলে দেবো তখন ষষ্ঠী বিভক্তিটা কি। তো যাই হোক, এই প্রাচীন বাংলাতে তাহলে এগুলো হলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মধ্য বাংলা কি, মধ্য বাংলাতে আমরা যেমন দেখছি যে এখানে অধ্বনিটা যেটা রয়েছে সেটা সংস্কৃত অতে পরিণত হচ্ছে। মানে প্রথমে যে মধ্য বাংলার ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে অধ্বনি যেটা রয়েছে সেটা সংস্কৃত অতে পরিণত হচ্ছে। নোট দিয়ে দেবো, এটা চিন্তা নেই। অতে পরিণত হচ্ছে, যেমন অতি, তারপরে যেমন অকারণ যেটাকে আমরা বলি না আকারণ বলছি ওখানে, ঠিক আছে। অতি থেকে আতি হয়ে যাচ্ছে, এইগুলো সংস্কৃত অ যেটাকে বলা হয়। মহাপ্রাণ বর্ণ প্রচুর পরিমাণে দেখা যায়। আচ্ছা, পদের শেষে অ এর ব্যবহার রয়েছে, পদের শেষে অ ব্যবহার করা হয়। আরেকটা হলো মহাপ্রাণ বর্ণ দেখা যায় প্রচুর। আরেকটা কি হচ্ছে, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যর ক্ষেত্রে এখানেও সর্বনাম পদ দেখা যাচ্ছে, বহু বচন সৃষ্টি হচ্ছে, মানে বহু বচন বেশি ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে আছো ধাতু যোগে যৌগিক কাল বা ক্রিয়াপদ গুলো গঠিত হচ্ছে। হুম, যৌগিক ক্রিয়া গঠিত হচ্ছে এইগুলো। আরবি ফার্সি শব্দের প্রচুর অনুপ্রবেশ ঘটেছে, ব্রজবুলি ভাষার প্রয়োগ ঘটেছে, তুর্কি শব্দ দেখা যাচ্ছে। তাহলে তুর্কি, আরবি, ফার্সি, ব্রজবুলি, বৈষ্ণব পদাবলিতে আমরা জানি যে ব্রজবুলি রয়েছে, তাই না। তাহলে এইগুলোর ব্যবহার কিন্তু আমরা মধ্য বাংলাতে দেখতে পাচ্ছি। তাহলে এটা গেল
মধ্য বাংলা। আর একটা হচ্ছে যেটা হলো আধুনিক যে বাংলা, যেখানে আমরা দেখছি গদ্য সাহিত্যের সূচনা হচ্ছে, যেখানে নঙর্থক অব্যয়ের ক্ষেত্রে, ঠিক আছে, যেমন একটা লাইন আছে যে মানে নাবাচক শব্দের ব্যবহার ভীষণ দেখা যায়। আধুনিক বাংলার ক্ষেত্রে কিন্তু নাবাচক শব্দের ব্যবহার দেখা গেছে। আধুনিকের ক্ষেত্রে কি হচ্ছে, নাবাচক শব্দ। না শুনে কাহারও কথা আছে না, বা কারোর কথা শোনে না, ঠিক আছে, নাবাচক শব্দের ব্যবহার দেখা যায়। নাবাচক শব্দের ব্যবহার দেখা গেছে, কথ্য ভাষার প্রয়োগ দেখা গেছে। কথ্য ভাষার প্রয়োগ দেখা গেছে, যে ভাষায় আমরা কথা বলি। বিলাতি থেকে বিলিতি, পটুয়া থেকে পটো, এইগুলো। তারপর পূর্ববঙ্গের ভাষায় অপিনিহিতির ব্যবহার দেখা গেছে। পূর্ববঙ্গের যে ভাষা, সেখানে অপিনিহিতির ব্যবহার দেখা গেছে। এগুলো গুরুত্বপূর্ণ। ক্রিয়াপদের যুক্ত ক্রিয়ার ব্যবহার আছে। যুক্ত ক্রিয়াপদের ব্যবহার আছে, যেমন গান করা, দান করা, পান করা, শ্রবণ করা, এইগুলো, ঠিক আছে। সাধু চলিত ভাষা দেখা যায়। সাধু চলিত ভাষার প্রয়োগ দেখা যাচ্ছে। তাহলে এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে প্রাচীন বাংলা, মধ্য বাংলা এবং অন্ত বাংলা, এই জায়গাগুলো কিন্তু, এই বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে। নোট আমি দেব, আর এই নোটটাও আমি দিয়ে দেবো, ঠিক আছে, দুটোই আজকের আমি শেয়ার করে দেবো। আর এই বিষয়গুলো, এই যে যৌগিক ক্রিয়া, যুক্ত ক্রিয়া, আমি আরেকবার ব্যাকরণের ক্লাসে পরপর আমি দেখছি যে স্যাটারডে করে ক্লাসগুলো, ব্যাকরণের ক্লাস এমনি তো আছে আমার কাছে, তোমাদের তো দিতেই পারি রেকর্ডিং, তবু ক্লাসে করাবো। হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। আমি বলছি প্রাচীন বাংলার বৈশিষ্ট্য বলতে মানে প্রাচীন বাংলার নিদর্শন হিসেবে যেহেতু চর্যাপদকেই ধরা হচ্ছে, তো চর্যাপদের যে রূপতাত্ত্বিক এবং ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হুম, যদি এখানে লেখা হয় তাহলে হ্যাঁ হবে তো? হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, একদম রাইট। দুটো মানে কোশ্চেনে যেরকম আসবে এগুলো একটাই উত্তর। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে তোমাদের তো আর লিখতে হবে না, তোমাদের তো থাকবে এমসিকিউ, তার উপর বেস করে হ্যাঁ, লিখবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একবার পড়লে দুটোরই অ্যান্সার দেওয়া দুটোরই যাবে, তাই হয়ে তো? যাবে, হ্যাঁ হ্যাঁ একদম। ঠিক আছে। এগুলো আগে তৈরি হোক, বেসিক গুলো একদম কমন, তারপর পালি ভাষাটা নিয়ে একটু বলে দেবো, সেটা পরে বলে দিচ্ছি, জুলাইয়ের 10 তারিখের পরে। আগে এইগুলো বেসিক গুলো করে নাও আগে। আচ্ছা, প্রাচীন ভারতীয় আর্য ভাষা আর মধ্য ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেখানে আমরা দেখি যে যুক্ত ব্যঞ্জনের ব্যবহার অনেক বেশি, ব্যঞ্জন ধ্বনির ব্যবহার অনেক বেশি, ঠিক আছে। তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষার ক্ষেত্রে দুটো আলাদা আলাদা, কিন্তু গুলিয়ে ফেলবে না। প্রাচীন ভারতীয় আর্য, যেখানে যুক্ত ব্যঞ্জনের ব্যবহার বেশি। যুক্ত ব্যঞ্জন তো জানো কোনগুলো, কয়ে তয়ে, কয়ে রফলা, এইগুলো, কয়ে মূর্ধন্য শয়ে, এইগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে এখানেও কিন্তু মহাপ্রাণ ধ্বনির ব্যবহার বেশি। আচ্ছা, মহাপ্রাণ ধ্বনির ব্যবহার আছে, ব্যবহার বেশি। আচ্ছা, মূলত এখানে শব্দরূপের চেয়ে ক্রিয়ারূপ বেশি দেখা যায়, ক্রিয়া বেশি ব্যবহার করা হয়। পুরুষ বচনের যেমন পার্থক্য হয়, বচন ভেদে যেমন পার্থক্য হয়, তো এখানে ক্রিয়ারূপেরও কিন্তু সেইরূপ পার্থক্য হয়, ঠিক আছে। তাহলে পার্থক্যটা দেখা যায় সেই রকম ভাবে। আচ্ছা, তারপরে যেটা হলো এখানে রি, লি, এগুলো, তারপর হচ্ছে
প্রাচীন মধ্য ভারতীয় আর্যর ক্ষেত্রে তালব্য স, মূর্ধন্য স, দন্তের স এগুলোর কিন্তু লোপ পেয়েছে। রি, লি এই শব্দগুলো সব লোপ পেয়েছে। ঠিক আছে, এগুলো বেদের পরবর্তী যুগে কিন্তু লোপ পেয়েছে, পরবর্তী বৈদিক যুগে। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো হলো। আর মধ্য ভারতীয় আর্যর ক্ষেত্রে আমরা যেটা দেখি, মধ্য ভারতীয় আর্যর ক্ষেত্রে এখানে আগের ভাষার মতোই লিটা একেবারে টোটালি লোপ পেয়েছে। এখানে কিন্তু লি যেটা সেটা পুরোটাই লোপ পেয়েছে মধ্য ভারতীয়তে। লি লুপ্ত, লি হচ্ছে লুপ্ত। আচ্ছা, এখানে আর কি হয়েছে না, এখানে ওই আর ও, আমরা তো জানি ওই আর ও কে কি স্বর বলা হয়, যৌগিক স্বর, তাই না? অ প্লাস রস্বই আর ও প্লাস হস্য, সরি ও প্লাস রস্বই ওই আর ও প্লাস রস্যও হচ্ছে ও, তাই তো? তো এই যে ওই আর হচ্ছে ও, এই যে দুটো, তো ও একক স্বরে এটা কিন্তু পরিণত হয়েছে, মানে একক স্বরে, আর ওইটা লাগছে না আর ও হস্যটাও লাগছে না। ঠিক আছে, এটা আচ্ছা ম্যাম, ওই ধ্বনি পরিবর্তনের নোটসটাতে মহাপ্রাণ অল্পপ্রাণ ধ্বনি যেগুলো দিয়েছেন আপনি, প্রথম বর্ণ তৃতীয় বর্ণের পর প্লাস ডয় শূন্য র, মানেটা কি? প্লাস ডয় শূন্য মানে ডয় শূন্যও ইনক্লুডিং হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে ডয় শূন্য রটাকেও ধরবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম ওইটাই দেয় আজকাল, কারণ আজকাল সবাই জানে যে অল্প প্রাণ মানে বর্গের প্রথম আর তৃতীয়, আর দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। তো ওটাকে টাফ করার জন্য ওই ডয় শূন্য র ঢয় শূন্য এগুলো দিয়ে দেয়। আমি করিয়ে দেবো এই সপ্তাহে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আচ্ছা, এবারে হলো যে তাহলে এটা গেল। আর এখানে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার দেখা যায়, মধ্য ভারতীয় আর্যতে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার দেখা যায়। ব্যাস, এগুলো দেখবে ভালো করে। আর একটা হচ্ছে যে নব্য ভারতীয় আর্য, ঠিক আছে? নব্য ভারতীয় আর্যর ক্ষেত্রে আমরা কি দেখছি, নব্য ভারতীয় আর্যের ক্ষেত্রে আমরা দেখছি যেমন যুগ্ম ব্যঞ্জনের একটি ব্যঞ্জন লোপ পাচ্ছে। যেমন কি নব্য ভারতীয় আর্য ভাষা যুগ্ম ব্যঞ্জনের একটা লোপ পাচ্ছে, মানে কি, যেমন পক্ষ থেকে কি হবে, একটা লোপ পেলে পাক। যেমন হচ্ছে হস্থ থেকে হলো হাত। হাত। এইগুলো। আচ্ছা, তাহলে এখানে যুগ্ম ব্যঞ্জনের মধ্যে একটা লোপ পাচ্ছে, ঠিক আছে? আর কি হচ্ছে, যুগ্ম ব্যঞ্জনের প্রথমটা যদি নাসিক্য ব্যঞ্জন হয় তাহলে তার নাসিক্য ব্যঞ্জনটা লোপ পাচ্ছে, যেমন কণ্টক। ঠিক আছে, কণ্টক থেকে কণ্ঠ থেকে কাঁটা। ঠিক আছে, কণ্টক থেকে হচ্ছে কণ্ঠ থেকে হলো কাঁটা। মানে নব্য ভারতীয় আর্য ভাষায় প্রথমে ধ্বনিটাই যদি নাসিক্য ব্যঞ্জনটা হয় তাহলে সেই যুক্ত ব্যঞ্জনের নাসিক্য ব্যঞ্জনটা কিন্তু লোপ পেয়ে যাবে, যুক্ত ব্যঞ্জনের নাসিক্যটা লোপ পাবে। এখানে কারক ব্যবহার করা হচ্ছে, এখানে মুখ্য কারক থাকে, গৌণ কারক থাকে। মুখ্য মানে আমরা কি জানি যে কি দিয়ে প্রশ্ন করছে, মানে কর্ম যেটাকে আমরা বোঝাই সেই বিষয়টা রয়েছে। ঠিক আছে, এখানে অপ্রাণীবাচক বেশ কিছু শব্দ রয়েছে যেগুলো কিন্তু অনেক সময় ক্লীবলিঙ্গ না হয়ে যেটা স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গ হচ্ছে। ঠিক আছে, আর একটা হলো একাধিক ধাতুর সংযোগে যৌগিক কালের রূপ দেখা যায়। কিভাবে, যেমন কড়ি আছে একটা শব্দ, যেমন হচ্ছে কড়ি আছে একটা শব্দ, তাহলে কি হবে, এখানে একাধিক ধাতুর রূপ দেখা যাচ্ছে। যেমন কড়ি মানে কর, কড়ি আছে অর্থাৎ কর, প্লাস হচ্ছে ইয়া, করটা হলো ধাতু, এটা একটা ধাতু। আর একটা হচ্ছে ইয়া থেকে যেটা হচ্ছে এ, যেটাকে আমরা বলে থাকি বিভক্তি ব্যবহার করা হচ্ছে। আর একটা হলো আছো ধাতু,
করি আছে, যার মধ্যে আছো ধাতু প্লাস হচ্ছে এ, তার মানে এখানে একাধিক ধাতু ব্যবহার করা হচ্ছে। একাধিক ধাতু ব্যবহার করা হচ্ছে, তা সেই সহযোগে ক্রিয়াপদটি গঠিত হচ্ছে। তাহলে একাধিক ধাতুর সহযোগে ক্রিয়াপদ গঠিত হয়। একাধিক ধাতুর সহযোগে ক্রিয়াপদ গঠিত হয়। তাহলে এগুলো হলো নবভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য। আচ্ছা, আরেকটা হলো শূন্য বিভক্তি দেখা যায়। ঠিক আছে, এখানে এক বচন আর বহু বচনের কোনো রূপভেদ নেই। শূন্য বিভক্তি দেখা যায়। ব্যাস এইটুকু পড়ো আগে, এই নোটটা রাখো পাশে, আমি একটা নোট দেব প্রিন্টেড, তো ওইটা রাখো, দিয়ে পড়ো, পড়ে যদি কোনো অসুবিধা হয় তারপর আমাকে বলো, ঠিক আছে? এগুলো বেশি পড়লে বেশি হ্যাংওভার হয়ে যাবে। আগে পড়ো, পড়ে দেখো, ঠিক আছে? কালকে তাহলে এক্সাম দাও, সানডে এক্সাম দাও, স্যাটারডেতে 11-12 এর এক্সাম আছে আগের সপ্তাহ, সোমবার দিন ও স্যাটারডেতে ক্লাস নেব, ব্যাকরণ ক্লাস। ঠিক আছে, আমি বলে দিচ্ছি গ্রুপে কখন নেব বলে দিচ্ছি, 8টা থেকেই নেব, তো বলে দিচ্ছি পরে। আর কারোর কোনো কোয়েশ্চেন আছে?